আমার যখন 5-6 বছর বয়স, আমার মেজাপুকে দেখতাম তখন ঢাকা, তো দেখতাম আমার আপু আমাকে নিয়ে যেত, কোথাও যেত বা বন্ধ করে থাকতো, কিছুই দেখতাম না ভিতরে কি হয় না না হয়। কোথাও নিয়ে গিয়ে সে বন্ধ ঘরের মধ্যে থাকতো? আচ্ছা, আবার বের হইতো অনেকক্ষণ পর, বের হইতো যেমন 20 মিনিট 25 মিনিট এরকম পর বের হইতো। তো একদিন হঠাৎ করে, হয়তো আমাদের সামনে সবকিছু বলতো না আমার মেজাপু। তখন তোমার বয়স 5-6 বছর না? খুব ছোট তুমি। ওকে। হঠাৎ একদিন আমার আম্মুর সাথে খুব ঝগড়া, রাত 8টা-9টা হবে এরকম। তো আমার ঘুম ভেঙে যায়, তো বলতেছে আর কতদিন করবো আমি এরকম, আমাকে কি বিয়ে দিবা না? তো আম্মু বলতো যে তোদের ভালোর জন্যই তো করি, তোদেরকে বিয়ে দিতে হবে, মানে এই সমস্ত কথা বলতো। তখন আমি কিছু বুঝতাম না। পড়াশোনা করতে ওই সময়টাতে তুমি? জি, পড়াশোনা করতাম। আচ্ছা। তখন আমার মানে আব্বু আসা যাওয়া করতো, 5-6 মাস পর পর আসতো, বাড়ির জাহাজে চাকরি করতো উনি। 5-6 মাস পর পর উনি আসতো। আমার এক কাকা ছিল, নাম ছিল বাবুল। তো আমার বাবা ওনাকে খুব সম্মান করতো। তো আমার বাবা নাকি ওনার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। কার কাছ থেকে ধার নেয়? ওই কাকার কাছ থেকে। ওই কাকার কাছ থেকে? সে কাকাটা আসলে কি মধ্যবাড্ডাতে থাকতো? হ্যাঁ, মধ্যবাড্ডা স্থানীয়। মধ্যবাড্ডার স্থানীয়, তোমাদের বাসায় যাতায়াত ছিল? হ্যাঁ। তারপর আসতো যেত। তো আমার কাকা তো পড়াশোনা জানতো না, উনি হঠাৎ একদিন বলে কি, আমি বিদেশ যাব, তো আমি তো আমার নিজের নাম লিখতে পারি না, আমি কি করে লিখবো? তখন বলছে যে প্রতি সন্ধ্যার সময় আসবেন, যখন আমি অফিস থেকে আসি তখন। বড় আপু? জি। মেজো আপু না? না, মানে মেজো আপুকে নিয়ে তুমি তো বিভিন্ন জায়গায় যেতে, সেটা একটা মিস্ট্রি গল্প। ওকে, হ্যাঁ বলো। তারপর শিখাতো ওনাকে, আমাকে বলতো তো এটা দেখায় দে বা ঘুরাতে, আমি ওনার হাত ধরে মানে সিলেট চক দিয়ে ঘুরায় দেখাইতাম। ওই 5 বছর বয়সে? জি, যে এটা কিভাবে নাম লিখতে হয় বা কিভাবে। হঠাৎ একদিন অনেক রাতে আসছে, আমার আব্বু তো থাকে না। তো আসার পরে দেখতেছি ঘরে খুব গ্যাঞ্জাম। আমার বড় আপু, আমি আর আমার মেজ আপু এক খাটে ঘুমাইতাম, আর আম্মু নিচে ঘুমাইতাম। বলতেছে তুই আমাকে আর কতদিন এরকম জ্বালাবি? কে বলছে এটা? আমার আম্মু বলছে, কাকাকে বলছে। বাবুলকে বলছে? হ্যাঁ। ওকে। মানে ওনাদের মধ্যে একটা ঝগড়া। তো বলতেছে আমি, আমার মুখে তুই করে বলতো যে আমি তোর জামার কাছে টাকা পাবো, তুই তো আমাকে এগুলো করছিস বা তুই আমাকে অফার দিছিস, আমি কি তোর সাথে কিছু জোর করে করছি নাকি? বাবুল বলছে? হ্যাঁ, নিজে থেকে এগুলো বলছিস, আমাকে বিয়ে করবি। তখন একই রুমে সবাই তোমরা ঘুমাতে? জি। উনি ভোর রাতেই আবার চলে যেত। রাতের বেলা থাকতো? রাতে থাকতো, ভোর রাতে চলে যেত। পরে আরেকদিন হঠাৎ করে অনেকদিন পর তো উনি আসছে, রাত 11টা 11:30টার দিকে আসছে। তো বলতেছে মিম, আমার ছোট বোন তখন প্রেগনেন্ট আমার আম্মুর। জি, পেটে? জি। তখন উনি আসছে, আসার পরে আমার আব্বু আছে তখন, তো মশারি টানানোর নিচে। তো আমার আব্বু আমার আম্মুর থেকে আলাদা থাকতো, যেহেতু আমার বড় আপু আছে বা আমার মেজ আপু আছে। আমি কিছু বুঝি না, আমি ওনাদের সাথে ঘুমাতাম। তো এর মধ্যে বলে রাখি, আমার ভাই ছিল, আমার ভাই, আমি, আমার আব্বু মা একসাথে ঘুমাতাম। কয় ভাই বোন ছিল তোমরা? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। ভাই সবার ছোট? জি। ওকে। ভাই সবার ছোট, আমার ছোট। তোমার ছোট। আর মিম তখন পেটে? মিম তখন পেটে। তারপর উনি আসে, আসার পরে দরজা খুলছে আমার আব্বু। তো দরজা খুলছে, তো আব্বুকে বলতেছে তুই এখন বের হ। তুই এখন বের হ মানে হচ্ছে তোমার বাবাকে বাবুল বলছে তুই এখন বের হ? তোমার বাবা কি তখন আরেকটা বিয়ে করেছিল? না, তখন কোনো বিয়ে করে না। তোমার মাই তোমার বাবার ফার্স্ট ওয়াইফ ছিল? জি। ওকে। মানে উনি মারে, আমার আব্বু দেখলাম কান্না টান্না করে, তো আমরা কান্না টান্না করতেছি। তারপর আমার আব্বু ওখান থেকে চলে যায়। ওই সময় মানে ওই অবস্থায় চলে যায়। আমার আব্বুকে যখন মানে তলপেটে লাথি মারা হয়, তখন আমার আব্বুর লঙ্গিটা খুলে যায়। তো আমার আব্বু নাকি ওখানে একটা ব্যথা পায়, মানে তারপর ওখান থেকে চলে যায়। তো এর মধ্যে আমাদের মিম হয়, কিন্তু আব্বুর কোনো 5-6 মাস কোনো যোগাযোগ ছিল না, কোনো খোঁজ খবর ছিল না। তো আমার দাদি হঠাৎ একদিন ফোন দিয়ে বলে কি, এরকম এরকম হারুন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো খুব সিরিয়াস অবস্থা। হারুন তোমার বাবার নাম? জি। ও মারাও যেতে পারে। তো এভাবে বলছে। তো আমার আম্মু কি করলো, তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে টুছিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আব্বু বলতেছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছি। আমার আব্বু কিছুটা জেনে যায় যে আমার আম্মু এর সমস্ত কাজে জড়িত আছে বা কিছু একটা। তো এখন আমাদের বাড়িতে কোনো ঘর ছিল না, তখন ঘর উঠাচ্ছে, নতুন ঘর উঠাচ্ছে। আমরা দাদির ঘরে থাকি একসাথে। এর মধ্যে ঘর উঠানোর পরে আবার আমাদেরকে মানে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। মিম ছোট, রিমন আমার ভাই তখন মানে কিছু বুঝে না। আব্বু আম্মুকে একটা মোবাইল কিনে দেয়, যে আমি তো ঢাকা থাকবো, কথা টথা বলার জন্য। মানে তখন দেখা যাচ্ছে দেশ গ্রামের কোন ওয়াইফাই মানে মোবাইল ফোন ইউজ করে না।
ফোন আসলো, দেখা যায় অনেক দূর থেকে একজন নিয়ে আসছে যে তোর ফোন আসছে, তুই ফোন দে, অনেক দূর থেকে। তো এরই মধ্যে আব্বুর একটা ফ্রেন্ড উনি আসে, সবার সাথে পরিচয় টরিচয় করায় দেয়, একদিন থাকে। তো একদিন থাকার পরে আমার আম্মুর কাছে নাম্বার ছিল ওনার, ওই কাকাটা আম্মুর সাথে সবসময় কথা বলতো। কোন কাকা? ওই বাবুল। হিরণ কাকা। হিরণ কাকা, জি, আমার মানে আব্বুর তোমার বাবার বন্ধু। পরিচিত এক ফ্রেন্ড, সে তোমার মার সঙ্গে কন্টিনিউ কথা বলতো। তার এরই মধ্যে ওই ফোন থেকে আমার আপু একটা রং নাম্বারে ফোন দিয়ে ফেলে, মানে দুষ্টামি করতে করতে রং নাম্বারে চলে যায়। নাম ছিল শাহিন, যশোর বাড়ি, ডাক্তার ছিল। তোর সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ওর সাথে কথা হয়। তো আমি একদিন মাদ্রাসা থেকে আসছি, আসার পরে তোমাকে মাদ্রাসায় পড়াতো? জি, মাদ্রাসাতে পড়তাম। তো আসার পথে দেখতেছি আমার এক চাস্তো বোন বলতেছে যে তোর বোনের পা পুড়ে গেছে, ওর সিরিয়াস অবস্থা। তো আসলাম, আইসে দেখতেছি শোয়ানো, আমার আপুর পা পুড়ে গেছে। কথা বলতে বলতে ওই কাকাটার সাথে, আমার আপুর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পা পুড়ে গেছে। আম্মু বলতেছি কি এত কথা বলার কি দরকার ছিল। তারপর আপু বলতেছি কি তোমার জন্যই তো এগুলো হয়েছে, আমি ওনার সাথে কেন কথা বলবো। এর মানে তুমি কয়েকদিন একটা, পর- আমরা যেটা বুঝতে পারছি যে তুমি ছোটবেলায় এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকতা, অনেক বেশি প্রশ্ন জাগতো মনের মধ্যে যে কেন এরকম হচ্ছে চারপাশে, তুমি কোনো জি। উত্তর খুঁজে পেতে না, তাই তো? জি। আমরা কিছুটা হলেও বিষয়টা পরিষ্কার হবার ব্যাপার আমাদের জন্য রয়েছে, কারণ আমরা বুঝতে পারছি স্টোরিটা কোন দিকে যাবে। বাট তারপর ওর জন্য শিশু মনে কিন্তু এটা অনেক বেশি প্রশ্নের, কারণ বোন নিয়ে যাচ্ছে, একটা রুমে ঢুকে যাচ্ছে, ওকে পাশে বসে রাখে, 20-25 মিনিট পরে বের হচ্ছে, বাসায় এসে মার সঙ্গে ঝগড়া করছে এবং মাকে সবাই দায়ী করছে। বাবাও এক ধরনের সায় আছে, অর্থের কারণে হোক বা যে কোনো কারণেই হোক। মানে বুঝতেই পারছি যে এই পরিবারে আসলে কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বলো তারপর। হ্যাঁ, তো ওদের মধ্যে একটা মানে হয়ে যায় যে ওরা বিয়ে করবে, এ সমস্ত। তো আম্মু কথা বলতো ওই ছেলেটার সাথে, বা আমি কথা বলতাম। এর 4-5 দিন পর হঠাৎ করে একদিন ভোর রাতে অন্ধকার অন্ধকার আজান পড়ছে। তো আম্মু দেখতেছি কি মানে সবকিছু গুছাইছে ঘরের, মানে যা বাসা চেঞ্জ করলে যেরকম হয় সবকিছু গুছাইছে। তারপর আমাদেরকে ডাক দিচ্ছে। তো ডাক দেওয়ার পরে আম্মু বলতেছে আমরা ঢাকা যাব। তো আমার মেজাপু জিজ্ঞেস করলো কেন যাবা। আমার বড় আপু তখন কক্সবাজারে থাকতো, বলতেছে যাবো ঢাকা যাবো, আছে এমনিতে তোরা বুঝাইতে বলছে। আমরা বের হই যখন, তখন মানে চারোদিক দেখে নিচ্ছে যে আমার আম্মু যখন বের হয়েছে তখন যে একটা লবণের বাটি সেটাও রেখে আসে নাই, যে এটা আমরা না নিয়ে যে এখানে রাখা যায় এরকম কিছু। তো বের হওয়ার সময় আমরা যখন যাইতেছি তখন মানে এক ধরনের পলায়া যেতেছে। মানে কক্সবাজার থেকে ঢাকায় আসছে? বরিশাল থেকে। বরিশালে কেন গেল? বরিশালে হচ্ছে আমার দাদা বাড়ি, মানে আমার মা আর আমার বাবা, মাম তো তো ফুপতো ভাই। বরিশাল থেকে তোমরা কোথায় যাচ্ছ? ঢাকা আসতেছি। ঢাকা আসতেছ? আচ্ছা, তারপর এক ধরনের পালিয়ে। জি, আচ্ছা, তো ওখানে গিয়েছিলে কেন? বাবা নিয়ে গিয়েছিল? হ্যাঁ বাবা নিয়ে গেছিল। তারপর পালিয়ে আসতেছে, আসতেছে, হ্যাঁ। হ্যাঁ। তারপর বরিশালে গাড়ির জন্য ওয়েট করতেছে, বরগুনাতে ওয়েট করতেছে। তারপর গাড়িতে সরি লঞ্চের জন্য। তারপর লঞ্চে উঠে যায়। আম্মুর কাছে তো ভাড়াটা কিছু নেই, তখন টাকা ছিল না। তো আমরা ঢাকা এসে কোথায় থাকবো, আম্মু এগুলো বলতেছে। তো একটা হোটেল নেয়, তো বলতেছে না আপনাদেরকে ভাড়া দিব না, আমরা ওখান থেকে বের হয়ে আসছি। তারপর ওই কাকাটাকে ফোন দিল, আব্বুর ফ্রেন্ডকে। তারপর ফোন দেওয়ার পরে একটা বাসা নিল, একটা ছোট রুম নিল, 500-600 টাকার মধ্যে, এরকমটাই হবে। তো ওই ঘরে নতুন একটা চৌকি কিনছে, ফ্যান ছিল না তখন। এটা তোমার ওই বাবুল কাকাই করে দিচ্ছে? না না, ওটা হিরণ কাকা, আমার আব্বুর ফ্রেন্ড। আচ্ছা, হিরণ কাকা। বাবুল কাকার সঙ্গে তখন কোনো যোগাযোগ নাই? না, তখন কোনো যোগাযোগ নেই। এটা কি মধ্যবাড্ডাতেই? না, এটা ছিল গাজীপুর। গাজীপুরে। আচ্ছা, তখন তোমার বয়স কত? তখন আমার বয়স, মনে আছে? মানে তুমি তো একটু বড় হয়েছো। 5 পড়ছো তখন নাকি 6-7 উঠেছো? তখন আমি 5 পড়ছি। তখনও 5 পড়ছো? জি। ওকে, বলো। তারপর ওখানে আসার পরে পরের দিন আমার সে কাকাটা আসে। বাবুল? না, হিরণ? হিরণ কাকা আসে। আসার পরে উনি কি করলো, আসছে। আসার পর আমরা মানে ওই নিচে উপরে ঘুমাচ্ছি, আমরা নিচে দেখতাম আমার আম্মু আর ওই কাকাটা ঘুমাতো। যেহেতু আমি এগুলো কিছু বুঝি না, তো হঠাৎ একদিন দেখি কি যে আমার আম্মু সকালবেলা ঘুম থেকে ওঠে না ওনারা, তখন আমার মেজাপু চাকরি করতো, একটা জুস কোম্পানিতে মনে হয় চাকরি করতো। আচ্ছা, কি কোম্পানি? জুস কোম্পানি। জুস কোম্পানিতে। আচ্ছা। তো তারপর ও দূরে থাকতো একটু। ওই বয়সটা অত কিছু বুঝতাম না যে আপু কোথায় আছে বা জিজ্ঞেস করতাম না। দেখতেছি যে আমার আম্মুর ওন্না পরে আমার কাকা শুয়ে আছে, মানে অন্যভাবেই শুয়ে আছে। ওকে ওকে। তারপর আমরা ওঠার পর উনি উঠছে। তো আমি ওনাকে বললাম যে উনি এভাবে শুয়ে আছে কেন।
আমার খুব লাগতো যে আমার বাবা আর আমার চাচারা ছাড়া আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতাম না, বা অন্য কোনো ছেলেদের আমি দেখতে পারতাম না। তো তোমার যে এগুলো খারাপ লাগতো, তুমি কখনো বাবার সাথে বলতা না, শেয়ার করতে না? না, কখনোই করতে না? না, কখনোই করতাম না। কি মনে হতো তোমার এই জিনিসগুলো শেয়ার করলে কি হবে? কিছু মনে হতো? এরকম কিছু মনে হতো না যে শেয়ার করা লাগবে বা বলা লাগবে, কিছু মনেই হতো না? কিছুই মনে হতো না। আচ্ছা। তারপর কয়েকদিন পর ওই যে ভাইটার সাথে কথা বলতো আমার মেজাপু, ও আসে, আমার আম্মুকে বলে, আমার মেজাপু বলে যে শাহিন ঢাকা আসবে আমার সাথে দেখা করতে। তো আমি এখন কিসের জন্য, কেন, কিভাবে দেখা করবো? তুই আয়। তো গাজীপুর ওখানে একটা ঠিকানা দিল, ওখানে আসলো। তো আমার মেজাপু ছেলেটাকে দেখলো কালা। তো আমার আপু বললো কি আমি এই ছেলেটাকে পছন্দ করবো না, আমি ওর সাথে দেখাই করবো না। তো আমার মেজাপু ওখান থেকে চলে যায়। ওকে মানে দূরে থেকে দেখছে, কিন্তু আমার আপুকে দেখে নাই ভাইয়াটা। তো পরে আসছে, বাসায় আসছে আপু, ভাইয়া আসছে, পরে ওর সাথে একটা ফ্রেন্ড আসছে। আমিও বুঝতে পারি না। তো আমি দেখতেছি একই রিক্সায় আম্মু আছেন, তারপর ওই ছেলে দুইটা আছে। তখন আমার খুব জিত হয়েছে যে ছেলে দুইটা কে। আমি আমার আপুর, আমার মির্জাপুর একটা 3 পিস পরা ছিলাম, লং হয়ে গেছিলাম যেহেতু ছোট। তো আসছে, তো আমি আমার ছোট বোনকে মিমকে নিয়ে যখন যাচ্ছি, তখন আমাকে রীতা বলে ডাক দিচ্ছে। রিপা বলতে পারতো না, মানে মুখে আসতো না, রীতা বলতো। তখন বুঝতে পারলাম যে শাহিন ভাইয়া। পরে আসছে, তারপর আমু বলতেছে যে তোমার শ্বশুর একটু বাইরে গেছে, আসবে। পর ওকে বললো আমার কাকাকে, সেই কাকাটাকে বললো হিরণ কাকাকে, মিষ্টি নিয়ে আসো, জামাই আসছে। তো মিষ্টি নিয়ে আসো। আর আমার আপুকে মানে বলতেছে, জোর করতেছে যে তুই আসিস না কেন, ওরা তো আসছে, চলে আসছে। এটা কোন আপু? বড় আপু? মেজ আপু। মেজ আপু। কি নাম ছিল? শ্যামলী ছিল। শ্যামলী। আর বড় আপুর নাম? শিরিন। শিরিন। ওকে। তারপর তো তুমি 3 নম্বরে তুমি? ওকে। কাকা আসছে। তা আসার পরে মিষ্টি নিয়ে আসে না, এমনিতে আসছে। তো সকালবেলা আমি ভাইয়া দুটা, আমি ওদের দুজনের মাঝখানে ঘুমাইছি, আর নিচে মিম আর রিমন মা আর ও কাকাটা ঘুমাইছে। তো খুব গরম ছিল। তো আমি গরম মানে রাতের বেলা ওনার দেখতেছি আমার ভাইয়ের মাথা থেকে মানে ঘাম বের হয়ে পড়তেছে, বাইরে বের পড়তেছে। তো আমি বাতাস করি, উঠা বাতাস করি। আমার খুব লাগছিল তখন যে ওনাদের গরম লাগতেছে। তো বাতাস করার পর আমার ভাইয়ে উঠছে, বলে আমার বাতাস করা লাগবে না, তুমি ঘুমো, আমি তোমাকে বাতাস করি। তো আমি ঘুমাইছি। তখন ওই দিনও দেখি সেম কাজ, আমার ওই কাকাটা অন্য পরে ঘুমাইছে অন্যরকম, মানে অন্যরকম ভাবে, একেবারেই মানে কি বলবো, অন্যরকম ভাবে ঘুমাইছে। তো আমি উঠে প্রথমে আম্মুকে ডাক দেওয়ার পরে কাকাটা উঠে, পরে আমার শাহিন ভাইয়া দেখছে যে অন্যরকম ভাবে শুয়ে আছে, এর জন্য আবার এদিক থেকে ওদিক ঘুরে শুয়েছে যেন না দেখে। তারপর ওনার ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছে ভাইয়া তারা। 10-11টার দিকে রান্না বান্না করছি। তো আমাকে বলতেছে তোমার আপুকে তো দেখলাম না, তোমাকেই দেখে গেলাম, তোমার আপুকে যদি নাও নি তোমাকে নিয়ে যাবো, যাও। তোমার আপু তো আমি কালো দেখে আমাকে পছন্দ করলো না। তো উনি চলে যাচ্ছে। তো বলতেছে, কাকাটা বলতেছে আসো জামাই, তোমাদেরকে দোকান থেকে আমি মিষ্টি খাওয়াবো। তো আমরা সাথে গেলাম। তো মিষ্টি খাবে কি, উনি বিদায় করে দিয়ে দিল। তো আমি আমার আপু এর মধ্যে আসছে, আসার পরে আমার আম্মুকে বলতেছে যে আমি ভাবছি কথা মনে হচ্ছে কত সুন্দর ছেলেটা, মানে আমার আপুর এমন ভালো লাগতো, স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে, মানে সব দিক দিয়ে অলফিট হতে হবে। তো তারপর বলতেছে আমি ভাবছিলাম সুন্দর স্মার্ট আমার এগুলো পছন্দ না, তাই ছেড়ে দিছি। তো আমার মেজাপুকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো, মানে ফোন দিত যে আমার ফোনটা কেন রিসিভ করো না, বা আমাকে আগে বলতা। আমি বলছি যেহেতু আমি কালো। তারপর আমার সাথে এগুলো নিয়ে তর্ক হয়। তুই যে আমার আম্মু বলতেছে তুই সেদিন আসলি না কেন, ওরা আসছে শুধু শুধু ঘুরে গেছে। তো মানে কোথায় ছিল আপনার বোন? কোথায় ছিল? আমার বোন যেখানে চাকরি করতো সেখানেই থাকতো, একটা মেয়ের সাথে। আচ্ছা আচ্ছা, মেসেই থাকতো। জি। তারপর মানে ওখান থেকে আম্মু বলতেছে যে তোর জন্য আমি ঢাকা আসলাম। বলতেছে আপু তখন বলতেছে আমার জন্য ঢাকা আসছো মানে, আমার জন্য তুমি কেন ঢাকা আসবা? তখন বলল যে তোর জন্যই তো ঢাকা আসলাম, তুই ওকে বিয়ে করবি বা ই করবি, তোর জন্য আমি সংসার টংসার ছেড়ে সবকিছু ছেড়ে চলে আসলাম। তো আপু তখন ডাইরেক্টলি বলে দিল যে আমার জন্য আসছো না হিরণের জন্য আসছো। তখন আমার মেজাপু মানে ওনার বিরুদ্ধে কথা বলতো। এখানে ঝগড়া টগড়া হয়ে যায়, যাকে এখানে যায়। তারপর আমরা আবার মধ্যবাড্ডা আসি। ওই বাবুল কি করে যেন জানে যে আমরা ঢাকা আছি বা গাজীপুর আছি, তখন আমাদের রিমন ওকে নিয়ে যায় চুরি করে। এক ধরনের রিমন মানে আমার ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে যায় হিরণ? না, বাবুল কাকা। বাবুল কাকা চুরি করে নিয়ে যায় তোমাদের বাসা থেকে? 2 দিন পরে ফোন দিয়ে বলে আমি ওকে নিয়ে আসছি, তোরা মধ্যবাড্ডা নয়তো আমি ওকে দিব না। তারপর আমরা সবাই মধ্যবাড্ডা যাই।
তো আমাদের বাসা টাসা নিয়ে দেয়, আমি হয়তো কিছু জানতাম না, হয়তো গাজীপুর থেকে মধ্যবাড্ডাতে যেতে হ্যাঁ হলো আবার। মধ্যবাড্ডা তো এর মধ্যে আমার আব্বুর সাথে কথা হয়, বলে আমরা ঢাকা চলে আসছি, বাড়িতে খুব কষ্ট হচ্ছে। তো আমার আব্বু বলছে যে আমি তোকে কোন দিক দিয়ে যে তোর কোন দিক দিয়ে কষ্ট হয়। তুমি তোমার মার বাড়ি ছিল কোথায়? আমার মার বাড়ি কক্সবাজার। মার বাড়ি কক্সবাজার। আচ্ছা, তোমার মা ঢাকায় কেন আসতো বলো তো? সে কি ঢাকায় এসে কিছু করতো, কোনো কাজকর্ম করতো? না, কোনো কাজ করতো না। ঢাকা আসছে হয়তো বাবুলের কারণে, নয়তো হিরণের কারণে। আমার যতটুকু মনে হয় যে ওই হিরণের কারণেই ঢাকা আসছে। তারপর ওই আপুর সাথে যখন সম্পর্ক হয় ছেলেটার, তখন আব্বু বলে কি যে ওর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না, খান গোষ্ঠীর ছেলে ভালো না বা খারাপ হয়। তো এর মধ্যে আমার আম্মু আব্বুর মধ্যে একটা ঝগড়া হয়ে যায় যে কেন বিয়ে দিবা না, আমার মেয়ের পছন্দ হয়েছে এখন বিয়ে দিবা না। তো আমার ওই যে বাবুল কাকা, উনিও রাজি ছিল না, বিয়ে দিবে না। তো ওরা কি করতো, একদিন আমার সেই তালয় বাবা আমার দুলা ভাইকে বের করে দেয় ঘর থেকে, ঝগড়া করে বের করে দেয়। তো আমাকে বলতেছে, আমার বড় আপু আবার আমার সাথে, আমার মেজাপুর সাথে সবকিছু শেয়ার করতো, আমার মার সাথে কিছু বলতো না। আমরা ঘুমাচ্ছি, তো রাত 12টার দিকে ওকে নিয়ে আসছে, আমার দুলা ভাইকে নিয়ে আসছে। তারপর আমাদের সাথে ঘুমাইছে, একসাথে ঘুমাইছে, আর ভোর হওয়ার আগে পাঠিয়ে দিচ্ছে। এরকম 2 দিন আমাদের ঘরে আসছে, খাইছে, কিন্তু কেউ বলতে পারবে না, আমরা 3 জন ছাড়া। তারপর এর মধ্যে ওনাদের মানে এলাকার একটা লোক ছিল, উনি ধরে বিয়ে দিয়ে ফেলে আমার আপু আর দুলাভাইকে। মানে কি দুজনকে হয়? একসাথে বিয়ে দিয়ে হ্যাঁ, বিয়ে দেয় কিভাবে, যে আমার দুলাভাই যখন গার্মেন্টস থেকে আসতেছিল, আমার বড় আপু একসাথে ওদেরকে নিয়ে যায়, বিলের মাঝখানে নিয়ে বাইরে রাখে আমার সেই বাবুল কাকা। আমার দুলাভাইকে বাইরে রাখার পরে মারধর করে, তো তুই শিরিনকে ভুলে যাবি কিনা, তো বলতেছে না আমি ওকে ভুলবো না। শিরিন মানে তোমার বড় বোন? জি, আমার বড় আপু। তো ওর হাত কেটে ফেলে, বলে তোর হাতে রক কেটে ফেলবো, তোকে এখানে মাইরা ঝুলাই রেখে যাবো। তো এখান থেকে এই পর্যন্ত হাত কেটে ফেলে। তো কাটার পরে তারপর বলতেছে আমি ওকে বিয়ে করবো, তারপর ছাইরা দেয়। তারপর ও আমার দুলাভাই আব্বু বুঝাইলো যে কি হবে। তারপর ওনাদের মানে আমরা কেউ জানি না, ওনাদের সব পরিবার সব জানে যে বিয়ে হচ্ছে। তারপর বিয়ে টিয়ে করার পরে আসছে, আমাদেরকে বলতেছে যে বিয়ে তো করাই ফেললাম, এরকম এরকম। তো তারা কি করলো, এর মধ্যে আবার বিয়ে টিয়ে করার পরে সে আমার বড়াপুর শ্বশুর বলতেছে কি আমি তোদেরকে ঘরে উঠাবো না, তোরা তোদের রাস্তা দেখাই দিছি, যেহেতু মেয়ের জন্য পাগল হয়ে গেছিস, তো এবার তুই তোর রাস্তা দেখ। তো আমার দুলাভাই বলতেছে আমি হঠাৎ করে কোথায় যাবো, আমাকে 1 মাস থাকার জায়গা দাও, তারপর আমি আমার বউ নিয়ে সেটেল হয়ে যাব। তারপর বের করে দিল। পরে কি করবে, পরে আমাদের বাসায় আসছে 2 মাস। আমার আপু মানে বড় আপু কোনো কাজ করে না 2 মাস আমার মেজাপু শুধু চাকরি করতো, খাওয়াতো, সবকিছু সব ওই করতো। পরে তারপর আমাকে আর আমার ছোট ভাইকে রিমনকে দেশে পাঠিয়ে দিল, মানে দেশে দিয়ে আসলো। দেশে দিয়ে আসার পরে এর মধ্যে মিম আম্মু ওরা একা একা থাকে। আমার বড়াপুর বিয়ে হয়ে তো গেল। তারপর এর মধ্যে আবার আমার মেজাপুর বিয়ে হয় কিভাবে, যে আমরা একদিন বাজারে যাচ্ছি, তো রাস্তার মধ্যে অনেকগুলো টমেটো ছিঁড়ে পড়ে গেছে, মানে হাসাহাসি করতে করতে পড়ে গেছে। তখন টমেটো গুলো টোকাইতেছে, তখন আমার মেজো দুলাভাই দেখে আমার আপুকে। দেখার পরে আমার মানে আপুকে অফার করে কিরকম, যে আমার আপু বাসা চলে গেছে, কিভাবে যেন আম্মুর ফোন Somehow তারা যোগাযোগ করেছে, এবং তারা কি নিজেরাই বিয়ে করেছে? আমার মেজো আপুকে জোর করে বিয়ে করছে ছেলেটা, মেজ আপুকেও জোর করে বিয়ে করলো? জোর করে বিয়ে করলো। আচ্ছা। তারপর বললো যে আপনার মেয়েকে আমার পছন্দ, ওকে কি বিয়ে দিবেন কিনা। আমার মা এরকম যে আমার মা একটু লুবি টাইপের। তো আমার মা বলে আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তো কথা বলবি কি দিয়ে, মানে এইভাবে এরকম আচরণ করতেছে, আমাদের সামনে বসে বলতো। তো ওই দিন মানে একটা ফোন কিনে দিয়ে যায় আপুকে, যে এটা তোমার জন্য। তারপর আবার বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে এত টাকা দিতে হবে, এটা করতে হবে। পরে আমার দুলাভাইকে দেখতাম যে 10,000 20,000 টাকা দিত, অনেক টাকা দিত আমার আম্মুকে। আর সবাই বলতো মানে ওই এলাকার ওকে সবাই চিনতো, তো বলতো ছেলেটা খুব ভালো, সাংবাদিকের গাড়ি চালায়, এই সমস্ত সব বলতো। তো যখন বিয়ে করবে তখন বলে আম্মু আমি শ্যামলীকে বিয়ে করে আমি চলে যাব। বলতেছে ওকে নিয়ে চলে যাবো, মানে ওকে নিয়ে চলে গেলে আমি কি করব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে থাকবো কয়েকদিন, তারপর যাব। তো আমার দুলাভাই ছিল এক ব্যাপার, এক ছেলে 2 মেয়ে ছিল, শুধু একটা ছেলে ছিল। তারপর ওরা জোর করে একদিন বিয়ে করে নাকি, যে কাজে বিয়ে পড়াবে সে বলতেছে আমি মেয়েকে বিয়ে দিব না, মানে বিয়ে পড়াবো না, মেয়ে ছোট। তখন নাকি পিস্তল বের করছে যে তুই বিয়ে পড়াবি না তাহলে আমি তোকে মেরে ফেলবো,
এইভাবে নাকি জোর করে একটা বিয়ে করছে। তার আগে কি তোমার মেজ বোনের সঙ্গে তুমি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে এই সময়টাতে? হ্যাঁ, মানে উনি যেত এবং ঘরের মধ্যে তুমি বাইরে থাকতা, উনি ঘরের ভিতর থাকতো। আচ্ছা, তারপর আমরা দেখতে গেলাম। আপু ওই দিন বিয়ে টিয়ে করার পর ওই বাসা থেকে চলে আসছে, মানে যে বাসা বিয়ে হয়েছে সে বাসা থেকে চলে আসছে। চলে আসার পরে এখন আপু বলতেছে কি, আমি কি তোর কাছে বিয়ের জন্য কান্না করছিলাম, না আমার স্বামীর দরকার ছিল, না আমি এটা ছাড়া থাকতে পারবো না, আমরা ঘুমাচ্ছি রাতে। তো বলতেছে আমি কি বিয়ে দিছি নাকি, তুই বিয়ে করছিস কেন? বলতেছে তুমিই তো বিয়ে দিছো, তুমি আমার কাছ থেকে টাকা খেয়েছো, তাহলে আমাকে জোর করে বিয়ে করবে না? ওর একটা ক্ষমতা আছে যে আমি তোর মাকে টাকা দিছি বা এই দিছি, তুই এখন বিয়ে করবি না কেন, টাকা খাইছিস? তো আমার আপু কান্না করতেছে যে আমি কি করলাম এটা। আপু বলতেছে তুমি আমাকে দিয়ে খারাপ কিছু করাবা, আবার আমাকে দিয়ে জোর করে বিয়ে করাবা, তুমি কি টাকা ছাড়া জীবনে কিছু বুঝবে না, এগুলো বলতেছে। তারপর আমার দুলাভাই আসছে, দুলাভাই আসার পর বলতেছে কি শ্যামলী আমি আলাদা বাসা নিয়েছি, চলো আমরা আলাদা বাসা যাই। তো আম্মুকে কিছু টাকা দিছে, যেমন 5-6 হাজার টাকা দিছে। আম্মু শান্ত, কিছু জানে না, এটা আমার মেয়ে কি না কে কিছু জানে না, যাও তোমাদের মধ্যে যা হয় তোমরা বুঝো, আমি নেই এর মধ্যে। তো আমার মা হচ্ছে এরকম। তো তারপর টাকা দেওয়ার পরে আমার আপুকে নিয়ে গেল, দেখলাম আমার আপু কান্না করতেছে। তো আমাকে বলতেছে চল আমার সাথে চল। ওকে, আমাকে নিয়ে গেল, বললো থাক, তোর ভাইয়া দেখি কি আনতে গেছে। আমার ভাই আবার নতুন বাসা যেহেতু খাবার আনতে গেছে, রাতের বেলা খাবার আনতে গেছে। তো ভাইয়া মানে দুলাভাই? হ্যাঁ, দুলাভাই। ওকে, তারপর খাবার নিয়ে আসছে। তো নিয়ে আসার মধ্যে তখন কি তোমার বড় বোন তোমাদের থেকে আলাদা থাকে? জি, আলাদা থাকে। তো আচ্ছা। এরই মধ্যে আপু বলতেছে কি ঘরের মধ্যে কি অবস্থা, সিগারেটের প্যাকেট ট্যাকেট মানে এগুলো বলতেছে। তো বলতেছে আয় ঘরটা ঘুষাই। তো অনেক বড় জাদিম ছিল। তো জাদিম আমরা দুই বোনে মানে আলগাইতে পারতেছি না, এক কোণা দিয়ে আমরা দুইজন আলগাইছি। তো আলগানোর পর দেখতেছি ওর মধ্যে পিস্তল মানে সবকিছু সব অস্ত্র সাজানো। মানে এটা তোমার মেজর দুলাভাইয়ের ক্ষেত্রে ঘটনা? হ্যাঁ। তারপর আমার আপু কান্না করতেছে যে হ্যাঁ আমি কি করলাম, ও তো আমাকে মেরে ফেলবে। তো এভাবে ওখান থেকে আমরা সিঁড়ি থেকে নামতে নামতে দেখি আমার দুলাভাই উঠতেছে, আমার দুলাভাইকে ধাক্কা মেরে পরে নামে যায়। পরে আসার পরে আমার মার পা ধরে বলতেছে কি আমি তোর কাছে কি মানে কি চাইছিস তুই আমার কাছে, যে তোর এটা না দিলে এর জন্য তুই আমার একটা খারাপের কাছে বিয়ে দিলি বা আমার একটা সন্ত্রাসের কাছে বিয়ে দিয়ে দিলি, যে দেখ খুন খারাপি করে আমাকে মেরে ফেলবে। এগুলো আমরা দেখছি। তো আমার আপু আমার আম্মুর কাছে শুনতাম যে আমার মামারা নাকি এসব অস্ত্র বানাইতো। তো ও সবকিছুর নাম বলতে পারতো, আমার আপু কোন জিনিসটার কি নাম এগুলো বলতে পারতো। তো এসে বলে আমি এগুলো দেখছি। এর মধ্যে আমার দুলাভাই এসে শুনতেছে সবকিছু। দুলাভাই মানে মানে মেজর দুলাভাই? হ্যাঁ, মেজর দুলাভাই এসে সবকিছু শুনতেছে। তো বলতেছে শ্যামলী, তো এখন আমার আম্মুর মানে আমাকে জড়াই ধরে বলতেছে যে আমি ওই ছেলের কাছে যাবো না। দুলাভাই বুঝাইলো যে আমি তোমাকে কেন মেরে ফেলবো, হয়তো তোমরা জানো না এরকম হয়েছে, আমি এরকম কিছু না, মানে আমার ফ্রেন্ড ওরে এগুলো সব ওর। তো বলে এখন যা হবার হয়ে গেছে, এখন তো তুমি আমার ওয়াইফ, চলো বাসা চলো। বলতেছে না আমি বাসা যাবো না, আমি আমার মার কাছে থাকবো। তো আমার আপু কান্না টান্না করে ভয়টা পায়। তারপর আমার দুলাভাই ওই দিন চলে যায়। তো বলতেছে থাকো, আপুকে কিছু টাকা দিয়ে যায়, আপু টাকা নেয় না, দিলে আমার ফেলা দেয়, ওইরকমই আছে। ভাইয়া চলে যায়, বলে আমি গাড়িতে গেলাম। তারপর ওই দিন রাতে ফোন আসছে, 1:30 কি 2টা হবে, ফোন আসছে। তো ফোন দিয়ে বলে কি তারেকের হাতে গুলি লাগছে। তারেক মানে তোমার মেজর দুলাভাই? হ্যাঁ, হাতে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে তারেকের পেটে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে তারেকের পায়ে গুলি লাগছে। পর আম্মু বলতেছে কি যে তুই যাস না, এখন হয়তো আমাকে মারার জন্য তারেক এরকম করতেছে। কারণ কেউ বলতেছে পেটে লাগছে, কেউ বলতেছে বুকে লাগছে, কেউ বলতেছে পায়ে লাগছে। আমাকে মারার জন্য মানে? আম্মুকে। তোমার মাকে মারার জন্য? তোমার মাকে কেন তারেক মারতে যাবে? ওই যে মেয়েকে পাঠায় নাই বা আমার আপু যায় নাই, এই কারণের আগে হয়তো বা। ওকে। তো আপু বলতেছে কি তুমি যাও না। পরে আরেকজন ফোন দিয়ে বলে কি তারেকের তো পেটে গুলি লাগছে, আন্টি আপনি কোথায় একটু আসেন, আমাদের যদি ওকে নিয়ে যায় তাহলে পুলিশে ধরবে। ওকে। তো আপু এর মধ্যে আমাকে ডাক দিছে। তো মা এর মধ্যে বের হয়ে গেছে, আমি বলতে পারি না। আপু ডাক দিয়ে বলতেছে কি যে তোর ভাইয়ার গুলি লাগছে, তো মা আনতে গেছে। তো আমার প্রতিদিন কান্না করতেছে ভাইয়ার জন্য। তো গেছে, তো মা গিয়ে ফোন করছে। তো যার পর নিয়ে আসছে, দেখি ব্যান্ডেজ ট্যান্ডেজ করা নিয়ে আসছে। তো সত্যি সত্যি গুলি লেগেছে? হ্যাঁ, সত্যি সত্যি গুলি লাগছে। কোথায় লেগেছিল? এখানে পেটে লেগেছিল। আচ্ছা। তো তারপর পেটের মধ্যে গুলি লাগার পরে ফোন করছে ওর ফ্রেন্ডদেরকে, আসছে। তারপর নিয়ে আসছে বাসায়, বলতেছে কি তুমি আমাকে অভিশাপ দিছো, এর জন্য আমার এই অবস্থা হয়েছে। আমি যদি মানে এটা তোমার বোনকে বলছে? হ্যাঁ, আমার দুলাভাই বলতেছে। তারপর আপু চলে যায় এখান থেকে, ওর শ্বশুর বাড়িতে চলে যায়, থাকা শুরু করে ওর সঙ্গে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে একেবারেই বাড়িতে চলে যায়, পাবনা ওর শ্বশুর বাড়ি। তো চলে যায়। তো আম্মুর সাথে কান্নাকাটি করে যে আমাকে তারেক নিয়ে যাচ্ছে, আমাকে তো আর কখনোই আনবে না। আমরা এর মধ্যে যখন দেশে যাই
দেশ থেকে আম্মুকে দেখতাম প্রতি বছর বছর আমাদের জন্য জামা কাপড় নিয়ে পাঠাইতো, নিয়ে আসতো। খুব ভালো লাগতো যে আম্মু নিয়ে আসছে। একদিন আমার চাচাতো বোন বলতেছে, রিপা তোর আম্মু আসছে ডাকে। যার পর দেখতেছে আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসছে। কিছুদিন পর ঈদ, মানে একা একা নীরব জায়গায় যে বলতেছি কি আমার সাথে ঢাকা যাবে, আমি বলতেছি কি আব্বু তো যাইতে দিবে না। তো বলতেছে না যেতে দিক, তুই খালি যাবি কিনা সেটা বল, তাহলে আমি তোকে নিয়ে যাবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাম। পরে জামা কাপড় দেখায় আমার ফুপির মেয়ের জন্য জামা কাপড় নিয়ে আসছে, মানে সবার জন্যই টুকটাক নিয়ে আসছে। তো তারপর বলতেছে কি আমার দাদিকে বলতেছে, বলে মা আমি ওদেরকে ঢাকা নিয়ে যাব। বলতেছে কেন তুই ঢাকা নিয়ে যাবি কেন? যদি হারুন অর্ডার দেয় তাহলে তুই নিয়ে যা। তারপর আমার আব্বুকে ফোন করে বলে আমি ওদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি, ঢাকা নিয়ে যাচ্ছি। কাদেরকে? আমাদেরকে। তো বলতেছে না তুই পারবি না, ঢাকা নিতে পারবি না। এরই মধ্যে বলতে ভুলে গেছি আমার আব্বু বিয়ে হয়। তোমার আব্বু একটা বিয়ে করে ফেলে? বিয়ে করে। আমরা তাদের ঘরেই আছি, মানে আমার ছোট আম্মুর সাথে থাকতাম তখন। কোথায় ছিল এটা? আমাদের গ্রামের বাড়িতে বরিশালে ছিল। ওকে। তো তারপর আমার ছোট আম্মু বারান্দায় বসে বসে তরকারি কাটতেছে। তখন আমার ছোট আম্মু বলে, তখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না, ওনার ছোট আম্মু বলে যে না ওরা যাবে না কেউ। একটা মেয়ে ছিল, এটা ওনার শ্বশুর বাড়িতেই থাকতো, মানে ওনার আগে আর একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, এর মধ্যে আমার আম্মু মানে সবার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে, মানে বাজে ব্যবহার, দাও নিতেছে, বডি নিতেছে, মেরে ফেলবে সবাইকে। তো আমার দাদি তারপর অনেকক্ষণ পর, মানে 1-1.5 ঘন্টা পর ঝগড়া টগড়া হওয়ার পর বলতেছে, আমার দাদা বলতেছে যে তো তুই তোর মেয়েকে নিয়ে যাবি, তাহলে নিয়ে যা, তোর সাথে আর পারবো না, নিয়ে যা তোকে। পরে মানে তোমাকে নেওয়ার কথা নিয়ে? হ্যাঁ, আমাকে আর আমার ছোট ভাইকে। রাইট। তারপর ওখান থেকে আমার আব্বুকে ফোন দিয়ে বলে, আমাকে বলে তুই শুধু বলবি আমি যাব না, সবকিছু আমি করবো। আমার মনের মধ্যে একটাই ছিল, আমার আম্মু অনেকদিন পর আসছে, আমি যাব। তো তারপর আব্বু যখন না করে তখন আমি বললাম যাবো না। তারপর আমার বলে যদি না যাস তাহলে মায়ের ফেলবো সব কিছু, এভাবে বলতেছে। তারপর আমি ভয় পেয়ে গেছি। একদিক দিয়ে আমিও খুশি যে আমি আম্মুর সাথে ঢাকা যেতেছি। তারপর মা আমাদেরকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার মধ্যে আমার মামতো বোন আমাকে বলে কি, যখন যাব বের হচ্ছে বাসা থেকে, তখন বলে রিপা তুই তো যাইতেছিস, তোকে আর ফেরত আনবে না কিন্তু তোর আম্মু। আমি বলতেছি কেন, আম্মু আবার দিয়ে যাবে। এই কথাটা বলছে আমার মামতো বোন, যে তুই যাচ্ছিস তোকে কিন্তু আর কখনো দিয়ে যাবে না। তা বলতেছে না দিয়ে গেলে না যাক, মানে কথা আমি পাত্তা দিলাম না। তো চলে গেলাম। আম্মু আবার এটা বলছে আমাদেরকে যে শিরিন আমার বড় আপু আমাদেরকে যাইতে বলছে নাকি। আচ্ছা। লাঞ্চের মধ্যে জিজ্ঞাসা করতেছি যে মা আপুকে আমাদেরকে যাইতে বলছে? তো বলে না তোকে শিরিন যাইতে বলে না। তো আমার ছোট মার ইচ্ছে ছিল কি বড় করে ঘর তুলবে। তখন আমার আব্বু গাছ টাছ কাটতে ছিল, বড় করে ঘর তুলবে। তারপর বলে ঘর তুলতে হবে, মাটি মুটি টানতে হবে, এর জন্য আমি তোকে নিয়ে আসছি। আচ্ছা। আমার আম্মু এটা বললো, এর জন্য নিয়ে আসছি, কষ্ট করতে হবে না। তখন আমি খুব খুশি যে, মানে একদিকে খুশি আবার অন্যদিকে বেজার হয়ে গেছে যে আপু আসতে বলছে, আবার এখন বলতেছে আপু যাইতে বলে নাই। তারপর যাওয়ার পরে আমরা গেছি, যাওয়ার পরে আমার মানে কি বরিশালে গেলে? বরিশাল থেকে ঢাকা যাচ্ছি। আচ্ছা। তারপর ঢাকা আসার পরে আম্মু কি করলো যে বস আমি বাজার টাজার নিয়ে আসি। তো আমাদেরকে বসায় রেখে গেছে। আসার পরে পরের দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। এরই মধ্যে আমার আম্মু প্রেগনেন্ট, কিন্তু আমরা বলতে পারি না। বলতে পারো না মানে? আমার মানে আব্বুকে ছাড়াই উনি প্রেগনেন্ট। তোমার বাবাকে ছাড়াই উনি প্রেগনেন্ট? আমার আব্বু তখন ছিল না ওনার কাছে, বা আমার আব্বু বিয়ে করে। তুমি জানলে কিভাবে? তুমি তো তখন অনেক ছোট। আমি যখন জানলাম তখন মানে বুঝতে পারলাম, মানে তার যখন বাচ্চা হবে তখন আমাকে বলছিল যে আমার বাচ্চা হবে। আমার মা আমাকে বলে যে আমার তো বাচ্চা হইব, মানে এইভাবে বলে আমার বাচ্চা হবে। তো বলতেছি মানে আমি খুব খুশি বাবু হবে। তো আসার পরে সকাল হয়েছে, আম্মু চলে যায় কোথায় যেন, বলে আমি ডিউটিতে যাই। তো একটা লোক আসে, তা আসার পরে বলতেছে তোর মা কইরে, মানে আমাকে চিনে না শুনে না আমাকে তুই বললো। আমার এই জায়গাটা খুব খারাপ লাগছে। তখন তোমরা কোথায় থাকো? মধ্যবাড্ডাতে? হ্যাঁ, মধ্যবাড্ডাতে। আমার ভাই আমার পাশে দাঁড়ানো, বলে তোর মা কইরে। আমি বলতেছি জানি না কোথায় গেছে, মানে অন্যভাবে একটু কথা বললাম। তো বলার পরে তোর মা আসলে বলিস আমার জামা কাপড় গুলো ধুয়ে দিতে। এই লোকটাকে তোমরা চিনো না? চিনি না। হিরণ কাকাও না, বাবুল কাকাও না। তারপর মা আসার পর মাকে আমি ঝাড়ি দিয়ে বলতেছি তুমি ওনার কাপড় চোপড় ধোবা না, তুমি কিসের জন্য ধোবা? জামার মতো আচরণ করছে আমার সাথে, এটা কোন আচরণ? বলে উনি খুব ভালো লোক, কাকা ডাকবে। তো আমি আগে থেকেই ছেলে দেখতে পারতাম না, আমার কেমন যেন ভয় লাগতো ছেলে মানুষ দেখলেই, মন থেকে ছোটবেলা থেকেই।
আমার ফ্যামিলির কাউকে ছাড়া আমি অন্য কাউকে দেখতে পারতাম না। আমি নাকি, আমার মনে নাই, আমার আম্মু তার এখনো বলে যে আমি নাকি যখন ছোট, যে রাস্তা দিয়ে কোনো একটা লোক হেঁটে যাচ্ছে, ছেলে মানুষ হেঁটে যাচ্ছে, আমি দেখে নাকি ঘরে যাইতাম চিৎকার দিয়া যে ওই ছেলেটা আমাকে নিয়ে যাবে, এই সমস্ত কথা বলতাম। তো তারপর আমার আম্মু আসছে, তো আসার পর এগুলো শোনার পর উনি গেছে, যা জামা কাপড় ধুয়ে আসছে আর মনে হয় কিছু টাকা নিয়ে আসছে, যেমন 50 টাকা বা 100 টাকা এরকম টাকা নিয়ে আসছে, নিয়ে এসে বাজার করতেছে। আম্মু 50 টাকা বা 100 টাকা নিয়ে আসছে, বাজারে গেছে। তো আমাকে বলতো, মাঝে মাঝে বলতো যে কাকার জন্য সিগারেট নিয়ে আস। আমার মানে সিগারেট আনলে বা আমি দেখতেছি সিগারেট নিয়ে আসছে, আমার হাত থেকে ঘ্রাণ বলতেছে, আমার ঘিন লাগতেছে, আমার বমি চলে আসতেছে, আমার কাছে খুব খারাপ লাগতো। আবার রান্না করতাম, বলতো কাকাকে তরকারি দিয়ে আস। উনি একা থাকতো, ওনার ওয়াইফ বাড়িতে থাকতো, ওনার ঘরটা আমি ঘুষাই দিতাম, মানে একটা একলা ছেলে যেভাবে থাকতো, অগোছালো থাকতো ঘরটা, আমি ঘুষাই দিয়ে আসতাম, ঝাড়ু দিয়ে আসতাম। তো একদিন রাতে ঘুম থেকে উঠায় বলে যে তোর কাকার একটু তরকারি রাঁধছে, একটু দিয়ে আস ওকে। তো আমি ওর তরকারিটা নিয়ে গেছি, এর মধ্যে কাকার সাথে ফ্রি হয়ে যায় যে এখন আর অন্য কেউ না, আমার কাকা। এই কাকার নাম কি ছিল? কাকার নাম ছিল হুমায়ুন। আচ্ছা, মানে তরকারিটা আমাকে দেয়, আমি যাই, তো কাকা কি করলো, দরজা খুলে দিল। তারপর দেখলাম কি, কাকা বললো তুই বস, আমি আসতেছি। তো আমি আবার, ওনার 2 রুম ছিল, মানে একটা বারান্দার মতো ছিল আর একটা রুম ছিল। তো আমি ও বারান্দার মধ্যে মানে অন্য জিনিসপত্র ছিল, যেখানে তরকারিটা রাখার কোনো জায়গা ছিল না। তারপর আমি তরকারিটা ঘরে নিয়ে যাই। তারপর আমাকে তরকারিটা রাখলাম আমি। তো রাখার পর উনি কি করলো, মানে ওনার রুমের দোনোটা রুমের একটা সুইচ দিয়ে দোনোটা বাতি বন্ধ হতো। তো উনি বাতি অফ করে দিয়ে গেল, দরজাটা বন্ধ করে দিয়ে গেল। তো আমি অন্ধকারে কিছুই দেখতেছিলাম না। ওনার ঘরে একটা থাই গ্লাস ছিল, তখন ওই গ্লাস সম্বন্ধে আমি কিছু বুঝিও না, যেটা কি করে খুলে বা কি করে বন্ধ করে। তো আমি তো মানে ওই গ্লাসটা তাকাইতেছি আর বলতেছি আমাকে দরজাটা খুলে দেন কেউ, মানে কারেন্ট চলে গেছে। তো আমি দরজাটা অনেক টাকাইলাম, খুলতেছে না। তো আমি এর মধ্যে মানে কান্না করতে করতে ঘুমায় যাই। অনেক রাতে আমার মনে হলো, অনেক রাতে উনি আসছে। আসার পর আমার আবার এমনই ছিল যে আমার গায়ের মধ্যে কেউ হাত দিলে আমি বুঝতে পারতাম, আমার ঘুম ভেঙে যেত। আসার পরে উনি আমার গায়ে হাত দিছে, তখন আমি ভয় পেয়ে মানে চুপ করে শুয়ে আছি, মানে কিছু না বলে। তখন উনি আমার সাথে জোর জবরদস্তি করলো এটা করবে। তারপর আমি খুব কান্নাকাটি করলাম যে উনি। তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো। ওই দিন রাতে আর কিছু করলো না, আমাকে বকাবকি করলো বা আমাকে জড়াজড়ি করলো, মানে এটা করার জন্য। তখন আমি খুব কান্না করতেছিলাম, জোরে জোরে চিল্লাইতেছিলাম। ওই দিন রাতে আমাকে ভোরাতে দিয়ে আসে। আমাকে পরের দিন সকালবেলা আমি মাকে বলতেছি কি, তুমি এটা কার সাথে আমাকে কার কাছে দিলা, বলতেছি আমি লোকটা খুব খারাপ। বলতেছে, আম্মু বলতেছি কি ভালো মানুষের কাছে দিই তো, তাই ভালো লাগে না। তো ওই দিন দুপুরবেলা আম্মু বলতেছে কি, তোর কাকা যাইতে বলছে 50 টাকা নিয়ে আস, বাজার করবো। তো আমি বলতেছি আমি পারবো না, রিমনকে পাঠাও বা মিমকে পাঠাও, আমি যেতে পারবো না। তো আমাকে জড়াজড়ি করতেছে যাওয়ার জন্য। তারপর কি করলো, আমি আবার রিমনকে নিয়ে গেলাম। আম্মু আমাকে একা যেতে বলছে, তো আমি দেখলাম রিমন বের হয়েছে, ওকে ডাক দিয়ে নিয়ে গেলাম। তো ওকে সাথে নিয়ে গেছি, দেখো উনি আমাকে চুল ধরে মারলো। হুমায়ুন কাকা? হ্যাঁ, আমাকে এপাশে ওনার কোনো ছেলে মেয়ে কেউ ছিল না বাসায়? না, ওর মানে সব ফ্যামিলি দেশে থাকতো, উনি একাই ব্যাচেলর থাকতো এখানে? ঢাকা থাকতো। তো তারপর উনি কি করলো, আমাকে ডাক দিল আলাদা ভাবে, মানে এমন ভাবে ডাক দিল যেন আমাকে কিছু বলবো না বা কিছু করবো না, আমার কাছে এমন মনে হয়েছে। তো ডাক দেওয়ার পর আমাকে চুল ধরে মারলো আর একটা কিস করলো। তখন আমার খুব খারাপ লাগছে। তো আসার পরে আমি বমি করছি, আমার মুখে কিস করছে, তো বমি করছি। তারপর কান্না করতেছি। তো আবার রিমন মাঝে মাঝে জিজ্ঞেস করতো, আপু তুমি কান্না করো কেন? তোকে কিছু বলতাম না। তারপর ও তো তখন বুঝতো না। তারপর ওকে নিয়ে যেতাম, যখনই ডাক দিত তখনই ওকে নিয়ে যেতাম। তারপর যেহেতু এটা হয়ে গেছে, আমাকে বলে আর আমি যাব না ইচ্ছে করে। তো আমি ঘুমানোর পরে আমাকে মা দিয়ে আসতো ওখানে, অনেক রাতে নিয়ে দিয়ে আসতো। আমি তো বলতে পারতাম না। তো একদিন রাতে আমি ঘুমাইছি, ওকে নিয়ে গেছে ওখানে। তো নিয়ে যাওয়ার পরে আমার হাত দুটোটা বাঁধছে, আমার হাত দুটোটা বাঁধছে আমার ওড়না দিয়ে, তারপর পা বাঁধছে 2টা লুঙ্গি দিয়ে ওনার। তো বাঁধার পরে যখন পা বাঁধতেছে তখন আমার খেয়াল আসছে, মানে ঘুম ভাঙছে। তখন আমি খুব কান্না করতেছি। তখন ঘুমন্ত অবস্থায় তোমাকে নিয়ে গেছে না তুমি ওখানে গিয়ে ঘুমিয়েছো? ঘুমানোর অবস্থায় আমাকে মা ওখানে নিয়ে দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, জি। তারপর ওগুলো করলো, তারপর মানে হাত পা বাঁধলো, তারপর বাতি অন করছে। তখন আমার জামা খুলতেছে। তখন আমি খুব ছোট, যেহেতু সেরকম কিছু হয় নাই, তো
আমি খুব কান্না করতেছি, যে আমার কাছে খুব লজ্জা লাগতেছে যে আমার নিজের শরীর আমি দেখতেছি। তো তারপর আমি খুব কান্না করতেছি। তো কান্না করার পরে বলে কি, তোর মা আমার কাছ থেকে টাকা নেয়, তাহলে তুই করবি না কেন? তোর মা বলে আনছে তুই পারবি সবকিছু। তো আমি এগুলো কিছুই বুঝি না, আমি বলতেছি আমি কি পারবো। তো এর মধ্যে উনি তো বেশি কিছু করতে পারে না, যেহেতু আমি ছোট। তখন আমাকে একটু কিস টিস করলো বা আমি বাধা দিতে পারবো না বা কিছু করতে পারবো না, হাত তো বাধা। কিস করলো বা ওখানে একটু একটু করলো, তারপর উনি আমাকে সকালবেলা দিয়ে আসলো বাসায়। মানে বাসায় কি মানে একই জায়গায় থাকতাম, 30 সেকেন্ড কি 25 সেকেন্ডের রাস্তা। আমরা একটা জিনিস এখানে এই অনুষ্ঠানে বারবার বলতে চাই প্রিয় শ্রোতা, চাইল্ড সেক্স কিংবা আমরা যদি বলি যে এই যে এক ধরনের নারী নির্যাতন, এটা আমরা আজ পর্যন্ত হ্যালো 8920 যতগুলো এই ধরনের স্টোরি এনেছি, প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে একটা স্টোরিও বাদ যাবে না। প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে একজন যৌনকর্মী কিংবা একজন অপ্রাপ্ত বয়স্ক একটা নারী বা একটা শিশুকে যে যৌনকর্মী বানানো হয়, এটা মূলত পরিবার থেকেই স্বইচ্ছা এই কাজটি করা হয়, এবং যে কাজটিতে মা ওতপ্রোতভাবে জড়িত থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই মা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, এবং এটা পরিবারের সম্মতিতেই, আইদার পরিবারের ভুলের কারণে অথবা পরিবার স্বেচ্ছায় নিজ জ্ঞানে ইচ্ছা করে বাধ্য করে এইরকম শিশুদেরকে যৌনকর্মী করার জন্য। সেটার পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে পারে, মনোবৈকল্য বা যাই হোক না কেন এক ধরনের মানবিক সেন্সের অভাব থাকতে পারে, যেটাই বলি না কেন আমরা, বিশেষ বিশেষ কারণ থাকতে পারে। কিন্তু পরিবারের অসম্মতিতে এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বলুন তারপর। আমাকে দিয়ে আসছে, বাসায় দিয়ে আসছে। তো আমি সকালবেলা কান্না করতেছি। তো ওই দিন আমাকে রিমন জিজ্ঞেস করা, তুমি কান্না করতেছো কেন? তো হঠাৎ করে আমার আম্মুর খুব সিরিয়াস অবস্থা, ওদিন রাতে আমার মানে আম্মুর পেট ব্যথা করে। তখন তার ও সমস্ত কিছু বুঝি না, আমার পেট ব্যথা করে। তো আম্মু বলতেছি কি আমার পেট ব্যথা করে, আমি ডাক্তারের কাছে যাই। আমি বলতেছি তুমি ডাক্তারের কাছে কিসের জন্য? তুমি বলে আমার বাচ্চা হবে। তখন আমি খুব খুশি যে আমার বাচ্চা হবে। তখন উনি গেল। তো আমি খুব কান্না করতেছি, আমার আম্মু পেট ব্যথা করতেছে, আমার খুব মায়া লাগতেছে। তারপর আমি কান্না করে আম্মু ওদিন যায়। তো যাওয়ার পর এক ডাক্তার আসে, সকালবেলা বলে কি তোমার ভাই হয়েছে। তখন আমি খুশি হয়েছি, যে আনন্দ পাওয়ার জন্য আরেকবার জিজ্ঞেস করলাম, শুনছি আমি আরেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন বলে ছেলে হয়েছে। তখন আবার ওইভাবে বলে না যে তোমার ভাই হয়েছে। তো তারপর আমি আর রিমন মিম যাই, যার পর আম্মুকে নিয়ে আসি, দেখি ছেলে বাবু হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আম্মুকে নিয়ে আসি। তখন তো আম্মু খুব অসুস্থ। তখন আম্মু হয়তো খারাপ কিছু করতে পারবে না বা টাকা আনতে পারবে না। আমাকে প্রতিদিন বলতো যে কাকার কাছ থেকে টাকা নিয়ে আস, 100 টাকা নিয়ে আস, এটা নিয়ে আস, আমি অসুস্থ। তো আমাকে একবার আবার জোর করতো যে কাকা আবার ফ্রি আমার ওই ভাইটাকে দুধ দিত। একদিন রাতে আমাকে নিয়ে যায়, এরকম করতে করতে 6 মাস হয়ে যায়। 6 মাস আমাকে বলতো তুই নিজে থেকে এটা করার চেষ্টা কর বা করতে। আমার কাছে খুব খারাপ লাগতো যে তখন তুমি এগুলো করে করে টাকা নিয়ে আসতে বাসায়? না, আমি কোনো টাকা আনতাম না। তখন মাই আনতো, শুধু আমাকে বলতো 100 টাকা নিয়ে আস বা 200 টাকা নিয়ে আস। টাকা আনতে গেলে তোমাকে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হতো? জি। ওকে। তারপর ওখান থেকে শেখাইতো, বলতো যে এটা করবি বা ওটা করবি। আমাকে লোভ দেখাইতো যে আমি তোকে টাকা দিব, তোকে 3 পিস দিব, তোকে ভালো ভালো খাওয়াবো। তা ওনার কথা কে শুনে? আমি আমার মতো আমি। তখন কি তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, তখন পড়াশোনা বন্ধ ছিল 1 বছর। তারপর ওখান থেকে এরই মধ্যে আবার যখন উনি এগুলো বলতো বা করতো, তখন আমি রিমনকে নিয়ে যাওয়ার পর একদিন রিমনকে নিয়ে গেছি সন্ধ্যাবেলা। তো মাগরিবের আজান সবে মাত্র পড়ছে, তো এর মধ্যে আমি ওকে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে রিমনকে বললো কি তুই বাসায় যা, তোরা আপু আসতেছি। তখন আমার চোখে পানি চলে আসছে যে আমার এটা কি বলছে। তো তারপর আমাকে দরজার সামনে নিয়ে আসছে, ঢুকাবে দরজার মধ্যে, এর মধ্যে একটা লোক চলে আসছে। তারপর বলে কি যা। তখন আমাকে খুব আদর করতেছে, যা মা যায়, এই সমস্ত কথা বলতেছে। আমার সত্যি তখন এত খুশি লাগছে যে এই লোকটা যেন প্রতিদিনই আসে, আমি যখনই আসি তখনই যেন এই লোকটা আসে। হ্যাঁ, তো আমি এটা বলতেছি। তো যাওয়ার পরে বলতেছে তোর কাকা টাকা দিচ্ছে? আমি বলতেছি না, টাকা দেয় না, পরে পাঠাই দিচ্ছে, একটা লোক আসছে পরে পাঠাই দিচ্ছে, বলে একটু পর গিয়ে টাকা নিয়ে আসিস। আম্মু বলতেছে। কাকা পরের দিন সকালবেলা বলতেছে কি তুই যদি একা একা ওটা করে করতে পারিস, ক্লিয়ার করতে পারিস, আমি তোকে 3 পিস কিনে দেবো, সুন্দর দামি একটা 3 পিস কিনে দিব। তা আমি বললাম কি আমি এটা পারবো না। তখন আমার আম্মুর একটা ছোট ডায়েরি ছিল, যে ওখানে সব নাম্বার লেখা ছিল। তো ওখানে সব নাম্বার গুলো খুঁজতাম। আমার আবার আব্বুর নাম্বারটা লাস্টের নাম্বার গুলো 2টা নাম্বার মুখস্থ ছিল, মনে ছিল যেটা আব্বুর নাম্বার। তো তখন আমি নাম্বার খুঁজি যে আমি যদি আব্বুর সাথে কথা বলতে পারি আমি বাড়িতে চলে যাব। আমি আব্বুর নাম্বার কোথাও পেলাম না বা আর কারো নাম্বার নেই।
তারপর মানে পরে একদিন আম্মু বলে কি তুই কিসের জন্য যেন ভুলে গেছি ব্যাপারটা। তারপর ওখানে আমি যাই, কাকার কাছে যাই, যাওয়ার পরে আমাকে কি বললো যে তুই বস, আমি আসতে। আমি ওখানে বসি না, আমি বের হয়ে যাই। পরে মাকে যা খুব বকাবকি করে যে এটা কি ওটা কি। পরে আমাকে খুব মারধর করতো আমার মা। কেউ কিছু বলতো না। ওখানে 2টা ভাড়াটিয়া থাকতো, আমরা নেই 3টা। তো ওনারা কেউ কিছু বলতো না। একদিন বলে কি মাকে বলি তুমি কি এইগুলোই চাও, মেয়েদের ভালো ছাড়া কি খারাপ, মানে খারাপ ছাড়া কি ভালো চাইতে পারো না, এরকম বলি আমি। তো বলার পরে আমাকে একদিন কাকা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে একটা বাসা ছিল, খালি ছিল। ওই বাসাটা নাকি কি সমস্যা ছিল, এর জন্য খালি থাকতো, কেউ ভাড়া নিত না। তো ছাদে গিয়ে বলতেছে, ছাদে আম্মু আমি আর ওই কাকাটা বসা। তো বলতেছে কি আমার মেয়েকে আমি মানে ও একটু বড় হলে রাজরানীর মতো রাখবো, লোভ দেখাইতেছে। উনি কি করলো, এগুলো বললো। তারপর আমাকে কাকায় বললো কি তুমি এবার যাও, ও যাচ্ছে, ও যাবে একটু পরে। তো আমাকে নিয়ে যায়। তখন মানে আমার এত খারাপ লাগতেছে যে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। তখন আমি খাটের মধ্যে বসছি, বসার পরে আমার কাকা বলতেছে কি মানে খাটটা একটু লড়তো। তো বলতেছি খাটটা লড়ে কেন জানিস? আমি বলতেছি কেন লড়ে? বলে খাটটা তোর মা ভাঙছে। বলছি মা কি করে ভাঙছে? বলে তোর মার সাথে ওটা করে ভাঙছে। সেদিন আমি জানি আমার মার সাথে এটা হয় ওনার। তখন ওখানে আমি খুব কান্না করি। তো বলুন। তারপর কান্না করার পরে বলতেছে তোর মা আমাকে বলে তোকে নিয়ে আসবে বা তোকে দিয়ে এটা করাবে। সেদিন আমাকে ওগুলো সব বলে। তুমি তো ক্লাস 6 এ পড়তা, তুমি এগুলো বুঝতা? মানে এই যে কথাগুলো যখন এগুলো বলতো আমি তো বুঝতে পারছি তোমার কাছে খুব খারাপ লাগতো, কিন্তু এগুলো তো তোমার ওই বয়সে বোঝার কথা না। তোমার কি ফিল হতো ওই সময়টাতে? ওই সময়টা মনে হতো যে উনি তো আবার সবকিছু এভাবে বলতো না, যা মানে আমি যেভাবে বলছি উনি সেভাবে বলে না, মানে খুব নোংরা ভাষায় বলতো। সেটা তো আমরা বুঝতে পারছি। তখন তোমার কি মনে হতো? তখন মনে হতো মানে এরকম কোন মানে এটা যে মানুষের সাথে মানুষ করতে পারে আমার এটা মনে হতো না। ওকে, মানে অবিশ্বাস্য মনে হতো। জি। তারপর আমি জিজ্ঞেস করলাম কিভাবে করছে। তখন আমাকে বললো যে এটা করে করছে। তখন আমি খুব কান্না করতেছি যে আমার মার সাথে এটা হয়েছে, মানে নোংরা ভাবে কথাটা বলছে। তো তারপর উনি কি করলো, বললো তুই বস, আমি টয়লেট থেকে আসি। তো ওই দিন বাইরে থেকে সিটকানি মেরে গেছে। ওই দিন আমি কিছু আর বলি নাই। তো এমনিতে আমার মানে খুব খারাপ লাগতো যে আমাকে এটা কি করতে দেয় বা কেনই দেয়। তো মানে যখন টাকা নিতে পাঠাইতো তখন মনে হতো যে মার কাছে কি টাকা নাই, কিসের জন্য পাঠায় এখানে। তারপর ওই দিন কি করলো, আয়শা বাতে অফ করলো। ওই দিন অনেক রাতে আসছে, আসার পরে এটা করছে। তখন করছে কিরকম মানে অত জোর জবরদস্তি করে নাই, আমার মুখটা চেপে ধরে শুধু যে আওয়াজটা জানে মানুষ না শুনে। তো মুখটা চেপে ধরে ওটা মানে করে ফেলে। তখন খুব ব্লিডিং হয়। তখন আম্মুকে ডেকে নেয়। তো ওনার একটা ভেজেট ছিল যে সাদা কালো লাল এরকমের মধ্যে ছিল ভেসিট, মানে চাদর, ও বেডশিট। আচ্ছা, হ্যাঁ। তারপর কি করলো মানে ওটা মাখা গেল ব্লাডে। তো আম্মু মানে দেখলাম যে মানে আম্মু খুব হতাশ, মানে হয়রান হয়ে গেছে, উনি কি দিয়ে কি করবে। তো কাকাটাও ভয় পাইছে। তারপর কি করলো, উনি আমাকে ডাক্তারের কাছে নিল না। তোমাদের বাসা থেকে ওই লোকের বাসাটা কত দূর ছিল? বললাম না 30 সেকেন্ড, মানে পাশাপাশি ছিল। তারপর ব্লিডিং হচ্ছে। তারপর উনি কি করলো, আমাকে ডাক্তার কাছে নিয়ে যায় না, ওনার পরিচিত ডাক্তার নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে বললো কি যে এটা মানে ওনার পরিচিত, মানে উনিও আমার সাথে এটা করতে চেয়েছে, যে ডাক্তারকে নিয়ে আসছে। আমি রাজি হই নাই বা করি নাই। তারপর ওই অবস্থাতেই না, মানে আগেও ওই ডাক্তার তোমার সাথে ডাক্তার যে আসছে, মানে কাকার পরিচিত ডাক্তার আসছে, ওনারও টার্গেটে ছিলা তুমি? জি। ওকে, ঠিক আছে। ক্লাস 6 এ পড়ো তখন তুমি, 10-11 বছর বয়স তোমার। তখন আমার 9-10 বছর এরকম। 9-10 বছর বয়স। একটা তো বিষয় আছে যে মেয়ে হওয়ার ব্যাপার থাকে, মানে আমি যেটা বোঝাচ্ছি আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। ওই সময়টাতে তো ওই জিনিসটা তোমার হয়নি না, হয়নি তখন। তারপর এবং এই ভদ্রলোক শব্দটা উচ্চারণ করা আসলে খুবই কঠিন আমার জন্য, এই লোকটার জন্য। একটু বলি, মানে ওর বয়স তখন কত ছিল আনুমানিক তোমার ধারণা মতে? 40-45 এরকম, মানে খুব বয়স্ক ছিল। ওকে, হ্যাঁ, বলো। তারপর
ডাক্তার আসছে, ডাক্তার আসার পর আমাকে চেক টেক করছে, ওষুধ দিল, বললো এগুলো খাওয়াতে। তো আমি 10-12 দিনই অসুস্থ ছিলাম। তো আমি খুব কান্না করতাম শেষে, মা কিছু বলতো না। মা সারাদিন পর মানে আসতো, ওই রিফাত রিমনকে রাখতাম, মিমকে রাখতাম। এরই মধ্যে আবার উনি চলে যায়, ওই সে কাকাটা বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আমাদের ঘরে বাজার নাই। তো বাজার নাই, তো আমাকে বলতেছে, তখন আমি সুস্থ হয়ে গেছি। 10-15 দিন পর আমি সুস্থ, মানে মোটামুটি সুস্থ, হাঁটতে চলতে পারি। তো এর মধ্যে আম্মু আসছে, বলে এখন কি করব? আমি বলতেছি কি করবা, কাজ করো, আম্মুকে এটা বলে। তো আম্মু বলতেছি কি তুই কিছু করতে পারবি? আমি বলছি আমি কি করবো। পরে আমি খুব কান্না করি যে আমাকে এটা কেন করাবে। তোমার মা তো শারীরিকভাবে সুস্থ ছিল, কোনো কাজকর্ম করতো না সে? না, কোনো কাজকর্ম করতো না। আমার এখন মনে হতো যে উনি এটা ছাড়া কোনো কাজই করতো না। আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। এর পরের যে গল্প সেটাও ভয়াবহ, এবং একটা শিশুর জন্য, এরকম একটা পরিবারে বড় হওয়া একটা মেয়ে শিশুর জন্য এটা যে কতটা কষ্টকর হতে পারে। মা বাবা হচ্ছে একটা সন্তানের জন্য শেষ আশ্রয়স্থল পরিবারে। সেটাই যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয়, সেটাই যদি একটা শিশুর জন্য নিরাপদ না হয়, তাহলে এই শিশুটির আর যাওয়ার জায়গা কি আদৌ থাকে? আমরা এক কথাই বলতে পারি যে মনুষ্য জন্মই বৃথা হয়ে যায়। এবং আজকের এই হ্যালো ইট 920 লাখ লাখ মানুষ শুনছেন। এরকম মা হয়তো সংসারে অসংখ্য আছেন, কিংবা বাবাও আছেন যারা বাধ্য করেন নিজের সন্তানকে এই ধরনের কাজে যাওয়ার জন্য। তারা আজকের এই হ্যালো ইট 920 শোনার পরে যদি স্টপ করেন এই রকম অনৈতিক অন্যায় কাজ, তাহলে আমরা বলতে পারবো যে আমরা কিছুটা হলেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও কিছু একটা করতে পেরেছি। আমরা ফিরে আসবো ঠিক রাত 1টা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। ওকে দেখার জন্য ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপস, যেটা ওর সামাজিক মর্যাদা হানি না হয়, এরকম একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এসে দেখতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। সময় রাত 1টা প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এবিসি রেডিও FM 89.2 এ। রিপা এখানে রয়েছে তার জীবনের গল্প নিয়ে। 16 বছরের কিশোরী রিপা, তার কাছে আমরা আবারও ফিরছি। রিপা, আমরা যেখানটাতে ছিলাম, মা তোমাকে বলছিল এই ধরনের কাজ করার জন্য, এবং মার সঙ্গে তুমি এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক করছিলে। তারপর মা আমাকে এক ধরনের জোর করে যে কেন করবি না, আমার সমস্যা তুই দেখবি না। তো আমি বলতেছি তোমার কোন সমস্যা দেখবো, কি সমস্যা দেখবো, এতদিন দেখে আসছি না, যেহেতু আমি সবকিছু তখন বুঝি। তো কয়েকদিন পর একটা লোক আসলো, বলে এই মেয়ে। কে বলছে এটা? তোমার মা? না, একটা লোক নিয়ে। না, কিন্তু তোমার উত্তরটাকে দিচ্ছে তোমার মা? জি হ্যাঁ, আমার মা। মানে তোমার মা এই লোকটাকে নিয়ে এসছে? জি, মানে বয়স্ক, দাঁড়িয়ে আছে, মানে মুরব্বী টাইপের। তারপর উনি আসছে, উনি আসার পরে মা বলতেছে কি আপনি যান, আমি ওকে রেডি করি। তো মা আমাকে কি করলো, বললো জামা কাপড় নে, রেডি হন। বলতেছে আমি কোথাও যাব না। তখন আমি খুব কান্নাকাটি করি। তো মায়ের মধ্যে আমাকে ভয় দেখে যে আর কখনো দিব না, বা পাড়ার মধ্যে নিয়ে রেখে আসবো। পাড়া মানে কি তখন বুঝতাম না। তো আমাকে খুব জোর করতেছে। তখন আমি বললাম আমি থাকতে পারবো না, আমি চলে আসবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যা। আমাকে কোনো জামা কাপড় দিল না, নিয়ে গেল আম্মুই নিজে নিয়ে গেল, ওকে বিদায় করে দিল ওই লোকটাকে। তারপর আমাকে নিজে আমাদের বাসা থেকে একটু সামনে কোহিনুর নামে একটা মহিলার কাছে। পরে আমি যাওয়ার পরে ছোপর উপরে বসছি, দরজাটা খোলাই ছিল। তো দরজাটা খোলা ছিল, এর মধ্যে ভিতরে আরো একটা রুম আছে। দেখতেছি একটা মেয়ে বের হয়েছে, শুধু জামা পরা, সেলর নেই। তো আমি ওখানে খুব জোর করে আমি থাকবো না, চলে যাব। তো আমি কান্নাকাটি করার পরে একটা লোক আসছে। মা বলে কি তো এখানে 1-1.5 ঘন্টা থাক, আমি তোকে এসে নিয়ে যাব। ওনাকে বলে যায় যে ওকে বের হতে দিবেন না। উনি ওই মহিলাটাকে নাকি সবাই চিনতো, আমাদের মধ্যবাড্ডা এলাকায় সবাই চিনে ওনাকে। আচ্ছা, আমি এখন কি নাম ছিল মহিলাটার? কোহিনুর ছিল। কোহিনুর। উনি কি করলো, বললো তোর নাম কি? বলে রিপা। বলে তোর বোন কি শিরিন? আমি বলতেছি হ্যাঁ। বলে তুই তো শিরিনের মতনই হয়েছিস, আমার বড় পুর চেহারা আমার মতো। তো বলতেছে শিরিনরাও তো তোর মা এমন করছিল। তো আমার আপুকে নাকি ফার্স্ট ওনার বাসায় নিয়ে যায়। ওনার বাসায় নেওয়ার পরে নাকি খারাপ কিছু দেখে দরজা খোলা ছিল, তো উনি ওখান থেকে জুতা টোতা রাইখা পালায় চলে যায়।
এরই মধ্যে আবার ওখানে আমাকে এটা 2টা করাইলো, তো 2টা করানোর পর আমাকে 700 টাকা দিল। 700 টাকা দেওয়ার পরে আর তারপর যে লোক 2টা ওই লোক 2টা বলতেছে যে তোমার নামে তো কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে, তুমি এটা কিছুই করছো বলে, মানে খুব নোংরা একটা কথা বলে যে এগুলো ঘাটতে ঘাটতে আসছি, এবার কে আমার নামে কেস করবে, কে আমার নামে কোহিনূর রিপ্লাই দেয় এটা। হ্যাঁ, কোহিনূর রিপ্লাই দিয়ে নিয়ে আসলো, মানে টাকা দিল, 700 টাকা দিল আমাকে। বলল, মানে তখন ওনার সাথে খুব কথা হয়, আমাকে হাতে যখন টাকা দিচ্ছে তখন আপুর কথা বলে, তোর মা যেন আসলে কেমনে, আমরাও তো মেয়ে দিয়ে করি, ওনার নিজের মেয়ে দিয়ে উনি তো বলতেছে এই বয়সের না। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় একটু নোট করে নেই, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুদ্ধিমত্তা থেকে গল্পটা বুঝতে পারছেন ও কি বলতে চাচ্ছে। একটা শব্দ আমরা এখানে একটু মিউট করে দিচ্ছি, একটা ভিন্ন সাউন্ড দিয়ে এটাকে অফ করছি, এটা স্বাধীনতার জায়গাটা থেকেই, এবং সেটা আপনারা আপনাদের জায়গা থেকে একটু বুঝে নেবেন। বলো। তারপর আপুর সম্বন্ধে বললো আমাকে, আমি ওখান থেকে চলে আসছি, মা আসার আগেই চলে আসছি। তো বাসায় গিয়ে দেখি আমার মা তরকারি কাটতেছে। তো আমি মাকে বলতেছি তোমার ঘরে না বাজার নাই? তো বলতেছে ঘর ভাড়া টাকা দেওয়া লাগবে না, কি করবো এখন। এরই মধ্যে ওই হুমায়ুন চলে আসছে বাড়ি থেকে। আচ্ছা, আপনার যার একটা ছোট ভাই হলো রিমনের পরে, তাই না? ওটা কার বেবি ছিল? আমি বলতে পারি না ওটা কার। এটা আপনি আজও জানেন না? ওই ভাইটা বেঁচে আছে? জি, এখনো বেঁচে আছে। ওর বয়স কত? ওর 5 বছর। আপনাদের সাথেই থাকে? হ্যাঁ। আপনার বাবা এটা জেনেছিল? পরবর্তীতে জেনেছে তো নিশ্চয়ই, কিছু বলেছে? না, কি বলবে, সবাই জানতো, মানে সবাইকে বলতো কি এই ছেলেটা কি করছে, মানে বলতো সবাইকে যে আমি গেছি, আমার মানে বলতো যে রিপাকে নিয়ে একদিন মার্কেটে গেছি, তো একটা লোক আসছে, একটা মহিলা আসছে, বলতেছে আপা আমার বাচ্চাটাকে একটু ধরেন না, আমি একটু পানি খেয়ে আসি। ও, এরপরে আর বাচ্চাটা বা এরপর আর মানে একটা কাহিনী বানিয়েছে? হ্যাঁ, কাহিনী বানাইছে। সবাই তো অবশ্যই বুঝতো যে ওদের মতো চেহারা হয়েছে, ওদের ভাই না। আমি বললাম যে বাজারের টাকা নাই, তো বললো ঘর ভাড়া টাকা লাগবে না, এখন ঘর ভাড়া টাকা। আমি বলছি আমি কি সবকিছু করবো নাকি। এর মধ্যে আমার আব্বুর সাথে আমার মার একবার কথা হয়, কিন্তু আমার মা নাম্বারটা অন্য কাউকে দিয়ে ডিলিট করে ফেলে। তারপর মানে আব্বু এটা বলতো, মানে এটা বলছে, আমার আম্মু যেটা রিপ্লাই করছে এটা বুঝলাম যে আমার মেয়েদেরকে দিয়ে, আমাকে দিয়ে যা, তোর কাছে রাখলে পড়াশোনা হবে না। তো আম্মু কি করলো যে আমি আমার মেয়েদেরকে পড়াশোনা করাইতে পারি কিনা সেটা আমি দেখবো। তো ওইদিন কাকা আসে, আসার পরে আমাকে ডাকে। তো ডাকার পরে একটা লোক নিয়ে আসে, একটা ছেলে, অল্প বয়সী একটা ছেলে নিয়ে আসে, বলল যে এটা আমার ভাতিজা, বললো এই হচ্ছে রিপা, বললো এই হচ্ছে রিপা। পরে উনি চলে যায়, বলে আমি বিকেলে আসবো, বিকেলে আসবো। তো উনি আসে 8টা-9টার দিকে আসে, রাত 8টা-9টার দিকে আসে ছেলেটা। তো এর মধ্যে আমাকে উনি নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায়। যখন এটা করতে চাই, আমি যদি মানে দিতে চাই না বা কিছু করতে চাই না, তখন আমাকে খুব মারে, চুল ধরে মারে। তারপর উনি আমাকে চুল ধরে মারে, মারার পরে মানে আমি খুব কান্না করতেছি। তো বলতেছি কিসের জন্য এটা করতেছেন? তো বলতেছে তোমাকে আমি টাকা দিই না, তোমার এর আগে আমার কাছ থেকে অনেক টাকা নিছে তোকে এটা করাবে বলে। তো বলতেছি এটা মার সাথে বোঝেন কি আমি এটা কি করছি। তো ওই দিন আমার সাথে জোর করে 2বার থাকে আমার সাথে। তো থাকার পর আমি সকালবেলা যাই। ওই ছেলেটা যখন রাত 9টা 10টা 8-9টার দিকে আসছে, তখন ওই ছেলেটা আসার পরে কি বললো যে এই মেয়েকে আমি কি করে কি করব। তো এই ছেলেটা ভয় পেয়ে চলে যায়। আচ্ছা, আমাকে একটু জাস্ট বলো, ভয় পেতো মানে কেন? তুমি ছোট এই কারণে? হ্যাঁ, এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তুমি যে ধরনের সম্পর্কে যাচ্ছ, তোমার মা তো তোমাকে এই ধরনের সম্পর্কে নিয়ে যাচ্ছে জোর জোর করে। তোমার মা কি কোনো ধরনের এটা যে একটা অনিরাপদ সম্পর্ক, এটা যে তোমার শরীরের মধ্যে অনেক বড় একটা অসুখ, অনেক বড় একটা রোগ বাধা বেঁধে দিতে পারে, এটা যে ভয়াবহ রকমের একটা খারাপ কাজ করছে সে, এবং দুর্ঘটনা ঘটে যেতে পারে, সে ব্যাপারে সে সচেতন ছিল? আমি যেটা তোমাকে বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো? ওকে, আমার মনে হয় শ্রোতা যারা আছেন তারাও বুঝতে পেরেছেন যে একটা মা কতটা ননসেন্স হলে। আমি পৃথিবীর সকল মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আজকে কথাটা বলতে হচ্ছে, মানে এরকম ঘটনা ঘটে দুনিয়াতে, কতটা এরকম হলে যে একটা সন্তানকে বাধ্য করছে, অর্থের জন্য হোক বা যে কোনো কিছুর জন্যই হোক না কেন, এবং 1-2জনকে না, এর আগের যে 2জন ছিল তাদেরকেও বলে একইভাবে বাধ্য করেছে, এই মেয়েটাকেও করছে, এবং তাদেরকে কোনো ধরনের একটা নিরাপদ সম্পর্কের মধ্যে নিয়ে যায়নি। যে মানুষগুলো এদের সাথে মিশছে তারা হয়তো র্যান্ডামলি ধরনের কাজ করে, তাদের শরীরে অন্য কোনো অসুখ থাকতে পারে যেটা এইরকম একটা বাচ্চার শরীরে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারতো। যাই হোক, আমরা সামনের দিকে যাই। তারপর উনি চলে গেল।
বলতেছে ছোট কি দিয়ে কি করবো না, চলে গেলাম। তারপর আমাকে বাসায় দিয়ে আসলো, সকালবেলা বাসায় দিয়ে আসার পর 10টা দিকে এসে বলতেছি কি আমি ওকে এক জায়গায় নিয়ে যাবো, ওকে কি দিবা? তো বলতেছি নিয়ে যাও, সমস্যা কোথায়, আমার 200 টাকা লাগবে, আমাকে 200 টাকা দিয়ে যাও, আমি বাজার করবো আর যাবো এক জায়গায়, আম্মু বলতেছে। তো তারপর উনি কি করলো, বলতেছে আমার জামা কাপড় ধোয়া লাগবে, আমার জামা কাপড় ধুয়ে যা, আমাকে বলতেছে। তো মাকে বলতেছি আমি কি তোমাদের গোলাম নাকি, আমি কি তোমাদের চাকর, তোমরা আমার দিয়ে এমন করে দিচ্ছ কেন? তো সেদিন রাতে আমার জন্য আমার মা একটা 3 পিস কিনে নিয়ে আসে, নর্মাল একটা 3 পিস কিনে নিয়ে আসে, বলে এটা আমি তোর জন্য নিয়ে আসছি। তো আমি দেখে বলতেছি আমি তো কি করব। তো ওই দিন বলে কি এটা তোর কাকা কিনে দিছে, এটা আমি কিনি নাই। বললাম তুই কি বলস? তো বলতেছি কাকা না আমাকে দামি ড্রেস দেয়। তো বলার পরে বলতেছে দিবে, ওনার কাছে এখন টাকা পয়সা নাই, উনি বেতন টেতন পাক তারপর দিবে। তো ওই দিন কি করলো, সন্ধ্যার দিকে আমাকে ডাকলো। তো আমি খাওয়া দাওয়া করে আমি আসছি, পুরো বাড়িটাই খালি ছিল। পরে আম্মু যেন কোথায় যায়, আমি থাই গ্লাসে দেখলাম আম্মু যেন কোথায় যাচ্ছে। তারপর উনি কি করলো, মানে মানে সবকিছু ওনার খুলে ফেললো। তো উনি ওটা দেখে আমার খুব ভয় লাগতেছিল, এটা কি হচ্ছে। তখন মানে এতদিন আমার সাথে যে আচরণ করতো তার থেকে খারাপ আচরণ করতেছে আমার সাথে, মানে আরো বেশি। তারপর আমাকে মানে কি বলবো, বলো তুমি যতটুকু পারো বলো, আমরা সবাই শুনবো। মানে তারপর উনি আমার সাথে খুব খারাপ আচরণ করে, যেটা আমার সহ্য হয় না। আমি খুব মানে কি বলবো, আমার ওই দিন ব্লাড বের হয়ে যায়। মানুষ কতটা অমানুষ হলে, কতটা পাশবিক হলে এই ধরনের কাজ করতে পারে। বিকৃত রুচি জন্ম থেকে জন্মান্তরে মানুষের মধ্যে ছিল, কিন্তু তাই বলে এতটা ভয়াবহ রকমের। তারপর উনি আমাকে ওই দিন পরের দিন সকালবেলা আমাকে ডাক্তার কাছে নিয়ে যায়। ওই দিন আমাকে ডাক্তার কাছে নেয়, সেই ডাক্তার কাছেই নেয়। তো উনি আবার কি করলো, ওনাকে এই পাশে বসালো, আমাকে ভিতরে নিয়ে গেল। ওখানে উনি আমার সাথে এটা ডাক্তার? জি, মানে কি বলবো, আমার হাত দুটো এমন ভাবে মানে এরকম একটা সাথে চাপা ধরছে, আমার হাতে খুব ব্যথা পাইতেছিলাম, মানে না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু করতে। একজন মহিলা আসছে, বলে ডাক্তার কোথায়, বলে ডাক্তার একটু বাইরে গেছে, আসতে লেট হবে। ওই মহিলাটা চলে গেল, আর কোনো মানুষই আসলো না। মানে আমার তখন মনে হইতেছিল যে ভিতরে কেউ চলে আসতো, মানে এত খারাপ লাগতেছিল। আমাদের দেশে নারী নির্যাতন নিয়ে আইন আছে এবং এগুলোর প্রয়োগ যথেষ্ট রকমের শক্তিশালী প্রয়োগ হয়ে থাকে। এই শিশুটা কিভাবে এরকম একটা সেফ জায়গায় আশ্রয় নিতে পারে? মা তো তার সবচেয়ে নিরাপদ জায়গা, মাই তাকে এই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে, ইনসিস্ট করছে। এবং যে ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে, এটা তো শুধুমাত্র শারীরিক না, একটা মানসিক জগতেও একটা মনোবৈকল্য তৈরি করবে। কিন্তু এই শিশুটা যাবে তাহলে কোথায়? সেজন্য কি প্রপার কোনো ব্যবস্থা আমাদের আছে যে এরকম একটা ভায়োলেন্সের শিকার হলে, এরকম কোনো দুর্ঘটনা ঘটলে একটা শিশু একটা পার্টিকুলার নাম্বারে ফোন দেবে বা কোনো একটা জায়গায় যাবে, গিয়ে তার সব অবস্থা খুলে বলবে এবং তারপর ওই শিশুটাকে একটা নিরাপদ জায়গায় রাখা হবে, একটা প্রপার টাইমে, একটা প্রপার সময় পর্যন্ত তাকে বড় করা হবে? এরকম কোনো ব্যবস্থা কি আমাদের আছে? আমার জায়গা থেকে জানা নেই। যদি থেকে থাকে তাহলে অন্তত সবার জানাশোনা লেভেলে এটাকে প্রচারণায় নিয়ে আসা উচিত। কারণ এরকম ঘটনা আজকে 8920 এই প্রথম নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা প্রচার করতে পারি না প্রিয় শ্রোতা, এরকম ঘটনাও আছে। আপনারা অনেকেই বলেন যে এরকম সাহসী পদক্ষেপ কিভাবে নেয় আমাদের এই অনুষ্ঠানটি। আমরা প্রচারও করতে পারি না, এত সাহসী পদক্ষেপ নেবার পরেও আমরা প্রচার করতে পারি না, এরকম স্টোরিও আমাদের কাছে আছে এবং সেটা দুর্ধর্ষ, ভয়াবহ। আমাদের রেডিও এথিক্স থেকে বা সামাজিকতার এথিক্স থেকে প্রচার করা যায় না এবং সেই ভয়াবহতাটা ঘটে একটা নারীর সাথে। অত্যন্ত দুঃখজনক। বলো তারপর কি হলো? তারপর আমাকে ওষুধ দিল,
ওষুধ টষুধ দেওয়ার পরে উনি আমাকে বাসায় নিয়ে গেল। তো আমি বাসায় কান্না করতেছি, খুব ব্লিডিং হচ্ছে। তো আমি কান্না করতেছি, তো আম্মু ওই দিন কান্না করে আমার কান্না দেখে। তো ওই দিন কান্না করে, তো আবার আমাকে দেখায় না, মানে আমি বুঝায় না যে আমি কান্না করতেছি। তো উনি বাইরে চলে যায়। ওই দিন কিছুদিন পরে আবার সুস্থ হওয়ার পরে আমাকে ওই লোকটাকে নিয়ে আসে। কোন লোক? ওই যে লোকটাকে আর একবার আনছিল আমাকে নিয়ে যাবে বলে, ওকে, আমাকে দিয়ে দিবে, ওনার সাথে আমি ওনার সাথেই থাকবো। তো আমি খুব কান্নাকাটি করে আমি যাব না। কি নাম ছিল লোকটার? লোকটার নাম মনে ভুলে পড়ছে না এখন। গেছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমার জামা কাপড় কি করে দিল, আমাকে খুব মারতো, এই ভয়ে আমি বেশি গেছি। খুব বকাবকি করতো। আর ওনার বকা এমন ছিল, খুব বাজে বকা ছিল, লজ্জা লাগতো যে উনি মা হয়ে আমাকে বলে। ওনার একটু লজ্জা লাগে না আমাকে এসব কথা জিজ্ঞেস করে? প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষে রিপার মায়ের সাথে কথা বলবো। আমরা দেখতে চাই উনি কি বলে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বলো তুমি। তারপর মা আমাকে জামা কাপড় দেয়, নিয়ে যায়। তো ওই বাসাটা যাওয়ার পরে ফার্স্ট টাইম আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, এইসব। তারপর একটা ছেলে আসলো, বলতেছে এটা কে। তো আমি যেহেতু ছোট, আমার মুখে এমনিতে হাসি থাকতো সব সময়। তো ছেলেটা বলে এটা ওর মা পাঠাইছে, এরকম এরকম বলে। ওর মুখে তো হাসি, বা ও যতটুকু মেয়ে, ওর মধ্যে সেরকম কোনো ভয় নাই। আমার মনে হচ্ছে তোকে ধরার জন্য এটা করছে, মানে হাজবেন্ড ওয়াইফ ওনারা। তো এগুলোকে বলতেছে। তো আমার চুল তখন অনেক বড় ছিল, এই চুলের থেকেও বড় ছিল। তো যত্ন নেওয়া হতো না চুলের। আমাকে বলে কি তোমার চুল তো, তুমি মানুষ হিসেবে খুব বড়, তো আমি কেটে দিব তো তোমার চুল। তখন আমার চুল ছোট করে দেয়। আমাকে একদিন একটা লোক আসে, বলতেছে ওই মহিলার সাথে কথা বলতেছে, বলে এত এত দিতে হবে, 10,000 মানে বললো ওনার কাছে, যে মেয়ে খুব ছোট। পরে আমাকে বললো কি তুমি ওই রুমে যাও। পরে ওদিন একটা লোক আসে, মানে লোকটা কি অল্প বয়সে একটা ছেলে আসে। ছেলে আসার পরে আমার পাশে এসে বসে। তো আমার পাশে এসে যখন বসে, তখন আমি জানালার পাশে চলে যাই। যাওয়ার পর আমার চুল ধরে, মানে মানে আমার সাথে খুব ভালো আচরণ করতেছে। তখন তারপরে ছেলেটা বলতেছে কি, আপু তুমি ওকে কেন এখানে রাখছো, তোমার তো সমস্যা হবে, ও তো খুবই ছোট। তো আমি যখন রুমে যেতাম কান্না করতাম, তখন ওনারা শুনতো কিন্তু কিছু বলতো না। যে একটা মা, ওনারা বলতো একটা মা কি করে এত খারাপ হতে পারে। আমার কাছে খুব খারাপ লাগতো যখন আমার মাকে বকা দিত, খারাপ কথা বলতো, যে আমার মাকে মানুষ কেন এগুলো বলবে, আমার মা কেন এত খারাপ হতে পারে। তারপর উনি আমাকে বলতেছে যে, মানে উনি ওনার লাইফের কথা বলতেছে, যে আমার একটা ছোট ভাই ছিল, আমার যদি সেরকম কোনো ক্ষমতা থাকতো আমি তাহলে তোমাকে নিয়ে আসতাম। তো উনি আমার সাথে সেদিন খুব কান্না করে আমাকে ধরে। তখন আমার কাছে খুব খারাপ লাগে যে আমার নিজের মা বুঝে না, অন্য মানুষ আমাকে ধরে কান্না করে। তো বললো তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে ভালোভাবে রাখবো, হয়তো কিছুদিন করো, আমি তোমাকে ভালো একটা জীবন দিব। তো আমি ওনার কাছে থাকতাম, অন্য কোথাও যেতাম না। আমার মা যা টাকা হতো উনি নিয়ে যেত। আর যখন আমার সাথে কেউ থাকতো তখন উনি খুব কান্না করতো। আমি কি কান্না করতাম, ওই মহিলা খুব কান্না করতো আমার কষ্ট দেখে। তো কিছুদিন পর একটা লোক আসে। লোক আসে পরে ওখানে আরো একটা মেয়ে থাকে, মেয়েটা নাকি অসুস্থ থাকে। তখনও বুঝি না যে অসুস্থ মানে কি বা মেন্স মানে কি। বলে আমি অসুস্থ হয়েছি, তো আমি এটা কি করে করবো, যদি কেউ পারে তাহলে করুক। তো তারপর বলে কি, মানে লোকটা খুব মোটা ছিল। তখনও তুমি এটা বোঝো না, মানে তখনও তোমার ভিতরে এই জিনিসটা আসেনি? না, তখন কি ভয়াবহ, কি দুর্ধর্ষ। তারপর আমাকে ওই লোকটা কি করলো, নিয়ে গেল। ওই লোকটা ফার্স্ট টাইম বলে কি আমার তো ভয় লাগতেছে ওর সাথে যেতে, আমার সাথে কি করে যাব। তো আপুটা বললো কি যান, সমস্যা নাই। তারপর শুধু বললো যে একটু আস্তে ধীরে, মানে এটি করে তারপরে করেন। তো আমি যাওয়ার পরে ওই লোকটা, তো এর মধ্যে হালকা একটু ব্লাড দেখা দেয়। তো ওই লোকটা ওখান থেকে চলে যায় কিছু না বলে, ব্যালেন্স না দিয়ে কিছু না বলে চলে যায়, ভয় পাইছে। তো ওই লোকটা কতদিন পর আবার আসে, 4-5 দিন পর আবার আসে। 4-5 দিনের মধ্যে আমাকে যেমন এক পাচ্ছে বা কোনোদিন পাচ্ছে না, কান্না করতেছি বিধে। তো ওই লোকটা আসে। তো আমার যেটা ব্লিডিং হয়েছে আমি এটা আবার আপুকে বলি না। তো ওই দিন আসার পরে আমার মানে খুব
তখন আমার খুব মানে তোর পেটে ব্যথা করে। তো অনেকক্ষণ পর দেখতেছি আমার খুব ব্লিডিং হচ্ছে। আমি আপাকে বলি না, আমার লজ্জা লাগতেছে। তো আমি ওই মানে একটার পর একটা ছিলর চেঞ্জ করতেছি, তো ওখানে 5টা ছিলর জমে গেছে চেঞ্জ করতে করতে। তো আমি আপাকে হঠাৎ করে বলি, আপা আমার ব্লিডিং হচ্ছে। তো বলে তুই আমাকে এতক্ষণ বলিস না কেন? তোমার গালে একটা থাপ্পড় দিয়ে বল তোর এত কিসের লজ্জা, তুই আমাকে এতক্ষণ বলিস না কেন? পরে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার বললো দেখেন এটা মেন্সের ব্লাড হতে পারে, কিছুক্ষণ ওয়েট করেন। তারপর আম্মু কয়েকদিন পর এসে টাকা নিয়ে যায়। আমি আম্মুর সাথে কোনো কথা টথা বলি না। তো ওনারা ওখান থেকে বাসা চেঞ্জ করে, ওনারা শাহাদাতপুর যায়। তো যার পরে ওখানে বলে সবাইকে এই মেয়েটা এইভাবে। আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার মার সম্বন্ধে কেন এগুলো বলবে। তারপর আমাকে নিয়ে কক্সবাজার চলে যায় আম্মু। তো যার পরে ওখানে যাওয়ার পরে বলে কি তোকে দিয়ে আর কখন আমি এগুলো করাবো না, কষ্ট হোক যাই হোক না খায় থাকবো, 3 বেলার পর 1 বেলা খামো, তারপর ভালো, আমি তোকে আর কিছু করবো না। সত্যি তখন আমার চোখে এমনিতে পানি চলে আসছে যে আমার মা ভালো হয়ে গেছে। তারপর একটা বাসা নিল, ছোট একটা বাসা নিল কক্সবাজারে। জি, একটা মানে বাসা নেয়। বাসায় আমার খালা বাসা থেকে হালকা পাতলা মাল জিনিস আনে, যেহেতু আমাদের ওখানে কিছু নাই। আমার একটা চাকরি নেয়, ওখানে চাকরি নেয় একটা হোটেলে রান্না বান্না করে। তো এতদিন পরে দেখলাই প্রথম তোমার মা কোথাও কোনো কাজ নিল? হ্যাঁ, পরে কি করলো, আমি শুধু রান্না বান্না করতাম আর সারাদিন আমি ঘুমাইতাম। তো হঠাৎ আম্মু বলে কি 1-1.5 মাস পর বলতেছে কি তুই ঢাকা যা, ঢাকা গিয়ে তোর উর্মি আপু একটু বেড়াই আসতে বলছে, তুই গিয়ে একটু থাইকে টেকে আসা। উর্মি আপুটাকে? ওই সেই মেয়েটা, যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে কাঁদতো? হ্যাঁ ওই মেয়েটা, এবং যার বাসাতে তোমাদেরকে এই ধরনের কাজ করতে হতো? জি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পরে আমরা আবারও ফিরবো। রিপার জীবনের গল্প আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। 16 বছরের রিপা এই মুহূর্তে স্টুডিওতে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ছোট্ট একটা ভিডিও ক্লিপস ওখানে আমরা দিয়েছি। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন, যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন। চাইলে রিপার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে রিপা তার জীবনের গল্প নিয়ে। আমি রিপার কাছে আবারও ফিরছি। রিপা, যেখানটাতে ছিলে তুমি, তোমাকে তোমার মা আবারও ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। সম্ভবত মেয়েটার নাম কি ছিল বলছিলে? উর্মির কাছে। তারপর উর্মি নিজেও তো ইনভলভ ছিল এইসব কাজে? না, উনি নাকি কখনো এটা করতো না, এবং শুধুমাত্র এই ব্যবসাটা করতো? হ্যাঁ, শুধু এই ব্যবসাটা করতো ওনার ফ্ল্যাটে। জি। ওকে। তারপর আমাকে বলি যে তুমি না আমাকে কখনো এটা করাবা না। তো এর মধ্যে আপা আমাকে ফোন দিয়ে বলে কি আমার তো একটা বাচ্চা হয়েছে। তো আমি বলতেছি আমরা যখন আসছি তখন তো তুমি সেরকম কিছু দেখি নাই, তোমার বাচ্চা হলো কি করে? বলে তুই ঢাকা আস তারপর বলবো। তো এর মধ্যে মা আমাকে এই কথাটা বলে যে ঢাকা যা, কয়েকদিন থাইকা আস, উর্মিয়াপুর আমি বাচ্চা হয়েছে এটা দেখে আস, আমাকে এসব কথা বলে। পর বলতেছি তুমি না বলছো আর কখন আমাকে পাঠাবা না, কষ্ট হলো রাখবা। তারপর আমাকে পাঠায়, যাই ঢাকা। ঢাকা যাওয়ার পরে আম্মু আম্মু 4-5 দিন পর আপুর কাছে বললো কি যে আমার ঘরে কিছু নাই, বাজার টাজার দেয় না, কয়েকদিন পর দিবে বেতন, আমার কাছে তখন টাকা পয়সা নাই। ওই দিন আমাকে না বলে আপু 5,000 টাকা আম্মুকে দিয়ে দেয়। 5,000 টাকা দেওয়ার পরে সামনে ঈদ আসতেছে, তো মা বলে কি সবার জন্য মার্কেট করে নিয়ে আসলাম। বলতেছিলাম কোথায় টাকা পাবো? যখন আমি ঢাকা থেকে কক্সবাজার আসবো, তারপর আসার পর আমি মানে ডাইরেক্ট আমার বাসা না গিয়ে আমি আম্মুর অফিসে গেছি। তো অফিসে যাওয়ার পর আম্মু বলতেছে আমার মেয়ে আসছে, তারপর বলে আমি যাই, কালকে আসবো। তো বিকেল 5টার দিকে আবার চলে আসে আমাকে বাসায় দিয়ে, আবার বিকেল 5টার দিকে চলে আসে। সকাল 8-9টার দিকে আমরা বের হই। তো আমি একটা লেহেঙ্গা পরাচ্ছিলাম, তো যাওয়ার পরে দেখতেছি একটা দোকানে ঢুকে, মানে একটা ফ্লাগজি দোকান, ওখানে ফ্লাগজি করে এমন মেয়েদের কসমেটিকও বেচে। তো তারপর মা কি করলো, ওই দোকানের মধ্যে ঢুকলো। তারপর মা জিজ্ঞেস করলো এটা কি তোমার মেয়ে? সরি, এটা কি তোমার মাকে জিজ্ঞেস করলো? হ্যাঁ, এটা কি আপনার মেয়ে? বলতেছি হ্যাঁ। আমার মাকে মা ডাকতো উনি, যে লোকটা ফ্লেক্সি বিক্রি করতো। হ্যাঁ। তারপর উনি একটা নাম্বার দিয়ে দেয়। অনেকদিন পর আমাকে সে নাম্বারটা দেখায়। তো আমি এমনিতে খুব লিখতাম, আমার লিখতে ভালো লাগতো, মানে যাই মনে পড়তো তাই লিখতাম।
উনি কি করলো, মা কি করলো, বলে কি এই ছেলেটা তোর নাম্বার দিছে, তো তোকে ফোন দিতে বলছে, 2টা নাম্বার শুভ দিয়ে, শুভ লেখা। তো বলতেছি নাম কি, বলে শুভ। তারপর যে ব্যাগের নাম্বারটা রাখছি, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি কেন ফোন দেবো লোকটাকে শুধু শুধু। তো ওই ব্যাগটা কিসের জন্য আমি আবার ধরছি, কিসের জন্য যেন, তো ধরার পরে নাম্বারটা নিচে পড়ছে, মানে আমার হাতে বাজে আর নাম্বারটা নিচে পড়ছে। তো ওই নাম্বারটা রাত 11টার দিকে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আপনি কি শুভ, বলতেছে না আমি শুভ না। বলতেছি ফাজলামো করতেছেন কেন, নাম্বার তো ঠিক আছে, আপনি কে, কিসের জন্য ফোন দিচ্ছেন, ফোন দিতে বলছেন। বলে তুমি আমার সাথে দেখা করবা, তার মানে যেদিন আমি ওর সাথে কথা বলছি সেদিন ছিল বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার। বলতেছে কালকে তো আমার দোকান বন্ধ থাকবে, তুমি আসো, নামাজ টামাজ পড়বো, নামাজের পরে একটু দেখা করো আমার সাথে। তো বলতেছি কেন দেখা করবো শুধু শুধু। তারপর বলতেছি আসো, দেখা করলে বুঝতে পারবো। তারপর আমি রিফাতকে নিয়ে যাই বিচে, যাই মানে তোমার ছোট ভাইকে নিয়ে? হ্যাঁ, ছোট ভাইকে নিয়ে যাই। তো যার পরে আসে আমার সাথে কথা টথা বলে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলতেছি তো আমাকে বিয়ে করবেন, আম্মুর সাথে কথা বলছেন? বলে হ্যাঁ, আম্মুর সাথে আমি কথা বলছি, বিয়ে করবো। তুমি বিয়ে জিনিসটাকে তখন বুঝো, মানে বিয়ে জিনিসটা কি বুঝো, একটা সংসার কি জিনিস তখন বুঝো? তখন সংসার মানে বুঝতাম না, যে বিয়ে তো বিয়েই। এটা কত সালের ঘটনা? এখন তো 2015 সাল চলে, কয় বছর আগের আনুমানিক মনে আছে? 3-4 বছর হবে। 3-4 বছর আগের ঘটনা। জি। তার মধ্যে তখন তোমার বয়স আরো কম, এখন যদি 16 হয় তখন তোমার 12-13 বছর বয়স। জি। তারপর আসলো, একটা ছেলেকে নিয়ে আসলো, আসার পরে বলতেছে আন্টি সরি আম্মু, আমি ওকে বিয়ে করবো এমন এমন। পরে আমাকে কয়েকদিন পর নিয়ে যায়, একটা জায়গায় নিয়ে যায়, যাওয়ার পরে ওই ছেলেটা আম্মুকে 10,000 টাকা দেয়, বলে এটা কাজীকে দিবেন ঘুষ। তো তারপর বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর শুধু একটা কাগজ দেয়, যে কাগজের মধ্যে ওর নাম ছিল, আমার নাম ছিল, ওদের বাড়ির নাম ছিল। আসলে এটা বাড়ির নাম ছিল না, বলে এটা কাবিনের কাগজ, মানে এটা এই কাগজটা দিলে কাবিন নামা দিবে তোমাকে 3 মাস পর, এটা তোমার কাছে রাখো, ফটোকপি করে আমাকে দিও তুমি। তো ওইটা আমার কাছে রাখি। তো ওই দিন কি করলো, এক ঘরের মধ্যে মা থাকে, তো ও কি করলো, আমাকে নিয়ে একটা হোটেলে গেল। হোটেলে গেছে, তো যাওয়ার পরে যেখানে যে সবকিছু লিখতেছে, যখন আমার নামটা বলে যে আপনার ওয়াইফের নাম কি, তখন ও আমার নামটাই উচ্চারণ করতে পারে না, আমাকে এসে জিজ্ঞেস করে আবার তোমার নাম যেন কি। তখন আমার যে মানে সন্দেহ মনে হলো যে আমাকে নামটা আবার কেন জিজ্ঞেস করা, এতদিন ধরে চলে আমার নামটা কেন জিজ্ঞেস করছে? হ্যাঁ, মনে রাখতে পারে না। তারপর ও উপরে গেছে, উপরে যাওয়ার পর আমাকে নিয়ে উপরে গেছে। তো বলতেছে আমি বলতেছি কি আমি তো এখন আপনার ওয়াইফ, তো আমি যদি আপনার ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলি, আপনি কথা বলতে দিবেন না? বলে এখনো তো হয় না, কাউকে তো বলি না। বলতেছি আপনার কাকা না জানে? ওরা কাকা ছিল। বলে এটা হচ্ছে আমার কাকা, মানে সেরকম ভাবে সবকিছু সাজাইছে যে বোঝার মতো কোনো ক্ষমতা নাই। তারপর আমাকে ও কি করলো, যে তুমি থাকো, আমি খাবার নিয়ে আসি। খাবার আনতে গেল, তারপর আসছে, তো ফোনে কথা বলে যে হ্যাঁ সবকিছু হবে, সবকিছু ঠিক মতনই হবে। তো তারপর ওখানে ওর সাথে ওটা হয়। তো হওয়ার পরে পরের দিন আমাকে সকালবেলা দিয়ে আসে, শুধু গাড়ি ভাড়া টাকাটা দেয় আমাকে। তো যাওয়ার পরে কয়েকদিন পর, 20-25 দিন পর শুনি কি আমার আম্মুর যে হোটেলে কাজ করে, হোটেলে একটা লোকের সাথে রিলেশন আছে, তো হোটেলের ম্যানেজার। তো উনি বলতেছে কি আমার আম্মু নাকি তখন প্রেগনেন্ট ছিল। উনি বলল যে তোমরা এখন ঢাকা যাও, ওটা অ্যাবর্শন করে আসো বা ওটা ফেলে দিয়ে আসো, যে ঢাকা গিয়ে সবকিছু আবার ঠিকঠাক করে আবার আইসো। তখন তো তোমার বাবার সঙ্গে তোমাদের পরিবারের সম্পর্ক একেবারেই ডিটাচড। হ্যাঁ, নাই। তুমি, তোমার মা, তোমার ছোট 2 ভাই। হ্যাঁ, এই দিল ব্যালেন্স দিল, 2,000 টাকা দিল। তো 2,000 টাকা দেওয়ার পরে উনি কি করলো, এক রাত আমার এক ফুপি ছিল, ওনার বাসায় থাকলো। থাকার পর পরের দিন সকালবেলা গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পরে আবার ঢাকা চলে আসলো। ঢাকা চলে আসার পরে কোথাও যাবে, পরে সেই উর্মিয়াপুর বাসায় যায়। উর্মিয়াপুর বাসায় যেয়ে সবকিছু ঠিকঠাক করে ওখানে 10-12 দিনের মতো ছিলাম। তো দেখি একটা লোক আমাকে বলতেছে কি রিপা, উর্মিয়াপুর বলতেছে যে রিপা নিচে গিয়ে 7 আপ বিস্কিট আমাকে এগুলো নিয়ে আস। তো নিয়ে আসছি। আসার পরে ওই আপুটা ছিল পাকঘরে, একটা মেয়ে দরজা খুলে দিছে। আপু জানে না। তো আমি দরজা টাক দেওয়ার পর দরজাটা খুলে দিছে। তো খোলার পরে আমি এসে বসছি। তো মিমকে জিজ্ঞেস করতেছি, মিম আছে তখন, যে মিম মা কই? কয় মা ভিতরে গেছে। তো আমি হয়তো ভাবছি যে কাপড় চোপড় পাল্টাইতেছে বা একটা লোককে দেখে গেছি, সেই লোকটা নাই। তখন আমার কাছে খারাপ লাগলো যে মা কি ওই লোকটাকে নিয়ে গেল নাকি। তখন মা দেখি মানে ওই সে আগের মেয়েটার মতনই জামা পরে সেলর নেই। তখন মানে আমার
খুব খারাপ লাগছে যে মা এটা কি করলো। তখন মা মানে আমাকে দেখে মানে পুরো তাজ্জব, এটা কি দেখলাম আমি, ওকে না নিচে পাঠাইছে। তখন আপু বললো কি, বাবু বললো কি দরজা খুলে দিছে, বলতেছে আমি খুলে দিছি। আমাকে জিজ্ঞেস করছিস তুই? তখন আপুকে আমি বললাম যে সবকিছু তো দেখেই ফেলছি, এখন কি হবে আর লুকায়, আপুকে বললাম। তারপর আপু একটা বাসা টাসা নিয়ে দিয়ে দিল। তারপর দেখতেছি আমার মানে আমি আর অসুস্থ হই না, আমি এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছি। প্রেগনেন্ট হয়ে গেছো তুমি হ্যাঁ, এইসব কাজ করতে করতে? না এসব কাজ করতে করতে না, ওর সাথে থাকার পরে। তুমি যে বেবির মা হতে যাচ্ছ তুমি বুঝলে কিভাবে? আমি বুঝলাম কি করে, আম্মু আগে বলতো যে মানে মা তোমাকে কিছু বিষয় বলে দিয়েছিল যে এটা হলে তোমার এই জিনিসগুলো হবে? জি। আচ্ছা, তারপর আম্মু কি করলো, আপু বললো কি, সেই উর্মি আপু বললো প্রসব টেস্ট আনতে, তো ওটা করলো, দেখে প্রেগনেন্ট। তো আপু বললো কি যে এটা তো এমনি কারণে, এটা তো নজরুলের, তো ওটা কিছু করার দরকার নাই, রাইখা দাও। তো এটা নিয়ে আমি একবার আমাদের দেশের বাড়িতে যে বরিশাল, আমার দাদি খুব অসুস্থ ছিল, ওনাকে দেখে আসছি। তখন আমার আব্বু ছিল না, এর জন্য আমি দেখে আসছি। কারণ আব্বু থাকলে আমাকে কখন আর আসতে দিত না, যেহেতু আমি প্রেগনেন্ট, আমার এখন ঢাকা আসা লাগবে, কেউ জানে না আমার বিয়ে হয়েছে। আচ্ছা। তারপর আমি চলে আসি 3-4 দিন থাকা। তো আসার পরে এর মধ্যে আমার মানে আস্তে আস্তে মানে পেটটা বড় হয়ে যেতেছে, বুঝতেছি। তারপর আমরা যে বাসায় থাকি সে বাসা বাড়ি বলতেছে কি, মানে বলতেছে তুই এত মোটা হয়ে যেতেছিস কেন, আগের থেকে তো অনেক মোটা হয়ে যেতেছিস। তো আম্মু বলতেছে কি, আম্মু আমাকে বলতেছে কি আমরা যদি এই বাসায় থাকি বা এই বাসায় করি তাহলে তো সবাই বুঝে যাবে যে তুই প্রেগনেন্ট বা বাচ্চা হবে, সবাই দেখবে। তোমার বিয়ের ব্যাপারটা কি সবাইকে জানাজানি হয়নি? সবার কাছে জানায়নি? কেউ জানতো না, শুধু আমি, আম্মু আর ওই উর্মি আপু। সবাইকে জানানো না কেন? জানানো না কেন মানে আমার বড় আপু তারাও জানতো না যে আমার বিয়ে হয়েছে। কেন জানালো না? এখন আমি কি করে বলবো যে যে তুমি জানো না? এবং না। তুমি যাকে বিয়ে করলা ওনার পরিবারের সঙ্গে তোমার কোনো যোগাযোগ ছিল না? কোনো যোগাযোগ নেই। এটা তোমার মাই ভালো জানে? জি। ওকে। তারপর 5-6 মাস হয় আমার মানে প্রেগনেন্টের বয়স, তখন ও আসে। আসার পরে যখন আসে তখন আমার খুব খুশি, আমি খুব খুশি যে আমার হাজবেন্ড আসতেছে। তো এর মধ্যে আবার আমার আম্মু সবাইকে আমাকে বললো কি যে সবাইকে বলবি যে তো ভাই আসতেছে। তো আমি, তোর ভাই আসতেছে? হ্যাঁ, আমি এখানে খুব অবাক যে আমার হাজবেন্ড আমি ভাইয়া বলবো কেন। তো বলার পরে বলতেছে সেটা তুই পরে বলবো, তুই থাক, এটা বলিস। তারপর তো আসার পরে সবাইকে বললো কি আমার ছেলে আসছে, আমার বড় ছেলে। তো বলতেছে এর কথা যে আর কখনো শুনিনি। বলতেছে কুমিল্লা থাকে, কুমিল্লা চাকরি করে। তো এখন যেহেতু আমার ভাই বা ওনার ছেলে আমার আপন ভাই, তখন সেহেতু আমি ওর পাশে কি করে শুই, বড় হয়ে গেছি বা আমার ভাইও এখন বড়, কি করে এক বিছানায় শুবো, আমাকে আলাদা আলাদা দিত। আবার যখন দরজা লাগাই দিত তখন একসাথে শুইতাম। তো মাকে দেখতাম অনেক রাতে উঠে মা বলতো নজরুল বুট খাবি বা ভাত খাবি বা এই জিনিসটা খাবি, মা এগুলো সাধতো অনেক রাতে উঠে। তো আমার যে একটা খুব খারাপ লাগতো যে আমরা একসাথে ঘুমাই বা কিছু করি, একটা বারান্দা মতো ছিল, ওখানে মা থাকতো। আর মিম রিফাত মানে সবাই আমাদের সাথেই থাকতো আলাদা। তো এখানে খুব খারাপ লাগতো যে আমরা কিরকম না কিরকম হয়ে শুয়ে আছি বা কিছু, তখন যদি বাতিটা অন করে বা কিছু বলে, এই জিনিসটা নিয়ে ভয় পেতাম খুব। আর শুধু ভাবতাম যে উনি কেন এমন করবে, ও তো মানে ওনার মেয়ের জামাই, খারাপ হলো মানে সত্য হলো মানে মানে যেরকমই হই আমি, অন্তত কিছু এথিক্স তো থাকা উচিত নিজের মধ্যে। তারপর ওই দিন রাতে আবার একটা মেয়ে আসে, একটা মহিলা আসে দরজা টাক দিছে। তখন আমরা একসাথে শুইছি। তো শোয়ার পরে কি করবে, ও তাড়াতাড়ি করে মা মাঝখানে গেল, আমি এক পাশে গেলাম, মা মাঝখানে আমি আলাদা। পরে তারপর দরজাটা খুলে দিল, দেখলো আমি আলাদা শুয়ে আসছি। তো মার কাছ থেকে যেন কি নিল, তো না পর আবার দরজা লাগাই দিছে। তো ও কয়েকদিন পর বিদেশ যাবে, ওর ব্যাগ মানে চেক করে দেখি মানে ঢাকা আসছে মেডিকেলে, ওর মানে যখন মেডিকেল করছে তখন নাকি কি একটা রোগ ধরা দিছে, এটা ওষুধ খাওয়ার জন্য ঢাকা আসছে, ওষুধ কেনার জন্য। তো দেখি ওর পাসপোর্ট, তো আমি তখন বুঝি না মানে ওটা সম্বন্ধে, দেখতাম পাসপোর্ট মানে কি। তখন পাশে ঘরে একটা মহিলাকে জিজ্ঞেস করে এটা মানে কি আপু, তো বলতেছে ও তো বিদেশ যাবে। তখন আমি খুব কান্না করি যে আমাকে রেখে বিদেশ যাবে, আমার বাচ্চা হবে। তোমার সম্পর্কে ও জানতো? তোমার অতীত সম্পর্কে জানতো? না, তোমার ও হাজবেন্ড জানতো না, কিছুই জানতো না? না। আচ্ছা। তারপর আমি বললাম কি তুমি নাকি বিদেশ যাবা, বলতেছে কে বললো, বলতেছে মা বললো তুমি বিদেশ যাবা। তখন মাকে জিজ্ঞেস করে আম্মু তুমি ওকে বলছো আমি বিদেশ যাবো, বলতেছে না আমি তো বলিনি। তারপর বললাম যে আমি তোমার পাসপোর্ট দেখলাম, মানে পাসপোর্ট শব্দটা আমি উচ্চারণ করতে পারতেছিলাম না, যে ভুলে যেতেছিলাম। তারপর বললো
তুমি তো পড়তেই পারো না। আমি বলতেছি আমি দেখছি, আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি এটা কিসের জন্য। তারপর বলে হ্যাঁ আমি বিদেশ যাবো, আমি তারপর আইসা পড়বো কয়েকদিন পর। বলতেছি তুমি আমাকে রেখে কেন বিদেশ যাবো, তাহলে আমাকে বাড়িতে রেখে যাও। তো ও কি করলো, আমাদের কাউকে না বলেও চলে গেল। ও আম্মুর কাছে শুনছে যে আমার বাচ্চা হবে, তারপর চলে গেল। এর মধ্যে নাকি আম্মু জানে যে ও চলে গেছে, কিন্তু আমাকে বলে নাই। ওকে। তারপর ওখান থেকে সে আমার বাবুল কাকাটা আসলো, বিদেশ গেছিল। ও আসলো, আসার পরে আমার ছেলের জন্য, মানে আম্মু আমার বাচ্চা হওয়ার আগে শুধু ছেলে ছেলে করতো, তো আমার ছেলের জন্য একটা পিস্তল নিয়ে আসে, যে আমার নাতি, হ্যাঁ খেলনা নিয়ে আসে, অনেকগুলো পিস্তল নিয়ে আসে। তারপর ওগুলো আনার পরে তো উনি বললো কি, মানে এর মধ্যে যেহেতু আমি অসুস্থ বা আম্মু কিছু করে না, 2-3 মাসে ঘর ভাড়া পাবে বাড়িওয়ালা। তো সেই কাকা বললো কি, যেহেতু ঘর ভাড়া পাবে, যে টাকা ঘর ভাড়া টাকা পাবে, এই টাকা দিয়ে আমি মাল জিনিস কিনে অন্য একটা বাসা দিয়ে দিব। তো আম্মু কি করলো, ওখান থেকে পালায় চলে আসলো, মানে বাড়ি থেকে। হ্যাঁ মাল জিনিস রেখা, মানে আমার ঘরে সবকিছু ছিল, ফ্রিজটা বাদে সব ছিল কাঠের জিনিস। মানে আমি যে টাকা করতাম এগুলো দিয়ে সব, আম্মু বলতেছে কি আমার ঘরটা পুরো সম্পূর্ণ ভরপুর থাকবে। আমার ঘরে সবকিছু ছিল, ওইগুলো সব বিক্রি করে দিল উনি, বিক্রি করে দিল। বাড়িওয়ালাও জানে না। যখন ওই লোকটা নিতে আসছে তখন মানে লোকটাকে বাড়িওয়ালা ধরছে, তখন ওই লোকটা বাড়িওয়ালাকে ধরছে, যেগুলো তো আমার কাছে বেঁচে দিয়ে গেছে, তোমার ভাড়াটিয়া কই সেটা তুমি বুঝো খা। তো এটা বলছে, এটা আমি কয়েকদিন পর শুনি যে মাল জিনিস বেসে দিচ্ছে, বলতেছে কি আমাদের হাতে টাকা আসুক, তারপর ওগুলো আমরা আবার নিয়ে আসবো ঘর ভাড়া টাকা দিয়ে। পরে বাসা টাসা নেয়, আলাদা বাসা নেয়, ওখানে আবার নতুন করে সবকিছু কেনার পরে তো ওই দিন আমার কাকা আসে বাসায় আসার পরে আম্মুর সাথে থাকে, আমরা উপরে। তো আমাকে বলে কি, তুই ঘুমাবি না, জায়গা থাকিস, তুই মোবাইল মানে রেডিও শুনবি, গান শুনবি, বাতি চালানো থাকবে, তুই মোবাইল চিপবি, শুধু মোবাইলে বাতি অন করা থাকলেই হবে। তাই মনে কথা মতো মোবাইলে বাতি অন করলাম। মা বলতেছে আমার সাথে খারাপ কিছু করবে, মানে নোংরা ভাষায় বলতেছে। তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে মাকে জোর করে করবে আমার সাথে। এটা মানে আপনার ওই আগের পরিচিত লোকজন? হ্যাঁ, ওই যে বাসায় ভাড়া এসছে সেই লোকজন না, ওই যে বাবুল কাকা। ওই বাবুল কাকা আবার রিটার্ন করেছে। তো তারপর আমি মোবাইল চিপতেছি, মাকে এক বিষয়ে জোর করতেছে। তারপর উনি কি করলো, সকালবেলা চলে গেল, বলে তোকে আমি মজা দেখাবো, মানে এটা বলে যে আমি তোকে মজা দেখাবো। না, উনি যদি ওনার সঙ্গে যদি ধরনের সম্পর্ক যদি নাই যাবে, তাহলে ঘরের ভিতর ঢুকতে দিল কেন? সেটাই, মানে থাকতে দিল কেন, বা ওনার জন্য রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, চিকন চালে ভাত রান্না করছে, মানে একেবারেই চিকন, যেটা উনি খায় সে কাকাটা। ওকে, যাই হোক, আমরা আসলে এই সম্পর্কের মিস্ট্রি আবিষ্কার করতে চাই না। আমরা মনে করি যেটা এক ধরনের ভয়াবহ রকমের ভায়োলেন্ট স্টোরি। আমরা আসলে স্টোরির মানে মিস্ট্রি পয়েন্ট গুলো আবিষ্কার করতে চাই না। রিয়েলি মানে অসহ্য, মানে সহ্য করার মতো না। বলুন তারপর উনি কি করলো, ওখান থেকে আবার কয়েকদিন পর ঘর ভাড়া টাকা দিয়ে বাসা চেঞ্জ করলো। বাসা চেঞ্জ করার পরে একটা বাসা নিল, দোতলা, বলে এখানে তোরা থাকবে, এখানে এইসব কিছু করবি না। ওখানে নিল, ওখানে ওনার জন্য আসা যাওয়ার মানে একটু মানে বাবুলের জন্য আসা যাওয়া, মানে ওই এখন তোমাদের টেক কেয়ার করছে। হ্যাঁ, তারপর উনি কি করলো, প্রতিদিনই আসতো। তো আমার কাছে খুব বিরক্ত লাগতো যে আমি ওনার মেয়ে, বা উনি আমাকে হয়তো আমি ওনার মেয়ে না, হয়তো উনি আমাকে মেয়ের মতো তো জানতো, বা আমার সামনে বসে কি করে। তারপর তোমার সামনে বসেই রান্দামি জিনিসগুলো হতো তোমার মায়ের সঙ্গে? হ্যাঁ, কিন্তু বাতি অফ করা থাকতো, আমি সব শুনতাম যে কি হচ্ছে। আমি ঘুমাইতাম না, যে এত মানে রাত 12টা 1টা যে আমি ঘুমাই গেছি, আমি কিছু শুনতেছি না, এটা না। আসতো উনি, যখনই আসতো তখনই বাতিটা অন করতো। এখানে যে আমি আছি, আমি যে ওনার মেয়ের মতো, ওনার সবসময় কথার মধ্যে আম্মু থাকতো। ওনার কি সংসার ছিল, ছেলে মেয়ে ছিল? বিয়ে করে না, বিয়ে করেনি না, আজ পর্যন্ত উনি বিয়ে করে না। তারপর এখানে সবকিছু হয়। তারপর এর মধ্যে আমি যখন আমার যখন 8 মাস হয়, তখন আমাকে দিয়ে এটা 2 বার করায়। তখন আমি খুব ব্যথা পাই। 8 মাসের সময়টাতে কার সঙ্গে? এটা বাবুলের সঙ্গে? না, বাবুলের সঙ্গে না, অন্য একটা ছেলের সাথে। তখন মানে সেটা হয় আমার বাসার মধ্যে আনে, আমি তো আর যেতে পারি না, ওনাকে বাসায় নিয়ে আসে। তারপর আমি বলতেছি তুমি কি এখন এটা বন্ধ করবো না? তখন আমি খুব কান্না করলাম, ওই লোকটার সামনে বসে ওনাকে আর কি বলবো। তো উনি এটা করে যায়। এর পরের দিন আবার একটা লোক নিয়ে আসে। এর মধ্যে আমাকে ভালো খাবার খাওয়াইতো, প্রতিদিন দুধ খাওয়াইতো। তারপর বলতো কি যে তোর বাচ্চা হইলে তুই আমার কাছে রাখবি,
মাসে 20,000 টাকা দিবি, আমি তোর ছেলেকে দুধ টুধ খাওয়া, মানে আমি তোর ছেলেকে পালবো। আমি বলতেছি 20,000 টাকা দিব, আমাকে কি খারাপ কাজ করে পাঠাবো? মানে একটা নোংরা ভাষায় বললাম যে আমাকে কি এই কাজে পাঠাবো? তারপর বলতেছে না করলে খাওয়াবি কোত্থেকে পোলারে, এসব কথা বললো। তারপর আমার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার আগে সবাই বলতো যে তুমি যদি তোমার মেয়ের বাচ্চা যদি নর্মাল হও, তাহলে নর্মাল হইতে যা যা লাগে সেগুলো নিয়ে আসো। তা আমি বলতো আমার মেয়ে নিয়ে আসবো, কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো। যেদিন আমার বাচ্চা হবে তার আগের দিনও এক ম্যানেজার আন্টি বলতেছে যে এগুলো এগুলো নিয়ে আসো না কেন, বাচ্চা হয়ে যাবে এখন। আর আমি যেহেতু এগুলো বুঝতাম না, আমি সারাদিন ঘুমাইতাম। তখন পাশে ঘর আন্টিরা বলতো যে হাঁটা চলা করবে, এটা করবা। আমার মানে তখন খুব খারাপ লাগতো যে আমার নিজের মা, আমার মা আমাকে একটু কিছু শিখায় না। যে মানে কি বলবো, আমার যখন বাচ্চা হলো আমার মা আমাকে ধরে নাই। বিকৃত মানসিকতার মানুষ, কিচ্ছু বলার নেই, নাথিং টু সে।